শুভ দর্শক, আমরা শুরু করছি আমাদের লাইভ টক শো মুক্তমত। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমরা আজকের মুক্তমত আলোচনা করব। আমরা আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের নারায়ণগঞ্জের ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, তিনি আমাদের সাথে যোগ দিবেন। অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকছেন ডাক্তার মোস্তাক আহমেদ, আমরা প্রত্যেকে তাকে চিনি। উনি আইডিসিআর এর সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই জানি যে প্রতিদিনই করোনা আক্রান্তের হার বাড়ছে, একই সাথে মৃত্যুর সংখ্যাও প্রতিদিন বেড়েই চলছে। গত ২০ ফেব্রুয়ারি আমাদের সকলের মনে থাকবার কথা, সর্বনিম্ন মৃত্যু ছিল ৫ জন। গত কয়েকদিনের মৃত্যু ৬০-এর ঘরে, আমরা ৫৮, ৫৯ এই অবস্থার মধ্যে আমরা দেখতে পেয়েছি। মৃত্যুর সংখ্যা ২৪শে মার্চ আক্রান্ত ছিল ৩,৫৬৭ জন। পয়লা এপ্রিল, আমি একটু সংখ্যাগুলো বলছি, পয়লা এপ্রিল হয়েছে ৬,৪৭৯ জন এবং ২রা এপ্রিল ৬,৮৩০ জন। আজ ৩রা এপ্রিল ৫,৬৮৩ জন। একই সাথে মৃত্যু হয়েছে আজকে ৫৮ জনের মৃত্যু ঘটেছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিসংখ্যান। এবং এই যে এই অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখেছি একটা লকডাউনের অবস্থাও ঘোষণা করা হয়েছে। আমরা শুরুতেই ডাক্তার মোস্তাক হোসেন আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে আমরা এই যে আমাদের দিনে দিনে এই বিশেষ করে এই মার্চ মাসের সর্বশেষ 10 দিন যদি আমরা দেখি, আমাদের আক্রান্তের হার এবং মৃত্যুর হার একেবারেই বেড়ে চলছে। তো এই জায়গাটাকে আমাদের কোথাও কোনো ত্রুটি বিচ্যুত ছিল কিনা? সাধারণ মানুষের মাস্ক পরার কথা বলা হচ্ছে, মাস্ক পরার কথা আমরা বলে থাকি, সেটি করা হচ্ছে কিনা, নাকি আমাদের এখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বা সরকারি ব্যবস্থাপনা আর একটা নজরদারি ছিল? আপনি আপনার বিশ্লেষণে মোটা দাগে বিষয়টা কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ। আমরা সাম্প্রতিক সময়ে করোনার মহামারীর সংক্রমণটা খুবই উচ্চমাত্রা, এটা ঢেউ না বলে সুনামির ঢেউ বলা যুক্তিসঙ্গত, সেই অবস্থায় পতিত হয়েছে। আমাদের যে বিষয়টি এখন একটু জানবার আগ্রহ, সেটি হচ্ছে যে এই যে বেড়ে যাওয়ার কারণগুলির জন্য কি এই যে জনগণের কথা বা আমাদের সাধারণ মানুষের সচেতনতারই অভাব, নাকি না এখানে অন্য কোনো দুর্বলতা আমাদের ছিল বা আছে? হ্যাঁ, জনগণ তো স্বাভাবিক, তারা 1 বছরের অবরুদ্ধ অবস্থা থেকে যারা ছিলেন তারা বেরিয়ে এসছেন। কিন্তু এখানে যারা আমরা দায়িত্বে আছি, আমরাও কিন্তু মনে মনে ভেবেছি যে আমরা আপাতত নিষ্কৃতি পেলাম করোনা ভাইরাস থেকে, এটা টিকে আসার পরে বেশি মনে হয়েছে। ফলে যে গার্ড রাখা দরকার ছিল, যে সমস্ত অনুষ্ঠানগুলো সরকারি পর্যায়ে বা আধা সরকারি পর্যায়ে, যেখানে ইনস্টিটিউশনালি নিয়ন্ত্রণ করার একটা সুযোগ ছিল, সেটা কিন্তু আমরা শিথিলতা দেখেছি। এখানে সেখানে আমরা যারা মানুষের সামনে উদাহরণ হিসেবে পরিচিত, আমরা টিকা নেওয়ার পরে অনেকে মাস্ক খুলে ফেলেছি। এবং কাজে এটা মানুষের কাছে বার্তা চলে গেছে যে মোস্তাক ভাই যখন মাস্ক ছাড়াই কথা বলছেন, তিনি আমাদের বিয়ের দাওয়াতে এসছেন, জন্মদিনে এসছেন, তাহলে হয়তো তাই তিনি যে স্বাস্থ্য বিধি মানার কথা বলছেন, এটা কথার কথা। আসলে আমরা একটা ভালো অবস্থায় চলে গেছি। কাজে এখানে যারা আমরা দায়িত্বে আছি, আমাদের নিশ্চয়ই আমাদের মধ্যে একটা আত্মসন্তুষ্টির ভাব ছিল। আমরা যে সমস্ত নিয়ম ডাক্তার মোস্তাক, দায়িত্ব বলতে মানে কাদেরকে মিন করেছে? স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা না কাদেরকে মিন করছেন আপনি? সবাই, শুধু স্বাস্থ্য বিভাগ তো না, এখানে প্রশাসনে যারা আছেন সমস্ত, গোটা রাষ্ট্রযন্ত্র, গোটা সরকারি যন্ত্র এবং যারা সমাজে নেতৃত্ব দিচ্ছেন, এখানে আমি সবাইকেই এখানে অন্তর্ভুক্ত করছি। কোনো বিশেষ মানে করে তো এখানে আমরা সমাধান পাচ্ছি না। এক্ষেত্রে এইটা সিরিয়াসনেসটা না থাকার কারণে আমরা সংক্রমণটা ভিতরে ভিতরে বেড়েছে। যখন সংক্রমিত হতে হতে আমাদের বয়স্ক মানুষের মধ্যে সংক্রমণটা চলে গেছে, বা যারা আগে থেকেই মানে দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, তারা হাসপাতালে যেতে বাধ্য হয়েছেন। হাসপাতালে গিয়ে তারা টেস্ট করে দেখছেন তারা করোনা আক্রান্ত, এবং তারা 1 সপ্তাহের মধ্যেই অনেকের তাদেরকে সেই চূড়ান্ত পরিণতি দেখা গেছে। এবং সেই জেটটা কিন্তু এখনো চলছে। সাধারণ যে নিয়ম আমরা বলি যে যারা করোনা আক্রান্ত হন তারা 3 সপ্তাহ পরে আইসিইউতে যেতে হয়, 3 সপ্তাহ পর্যন্ত তারা স্ট্রাগল করেন। এখন দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ পরে, কারণ তারা তো 1 সপ্তাহ আগে টেস্ট করেননি, কারণ তাদের মধ্যে একটা আত্মসন্তুষ্টি ভাব ছিল, একটি সামান্য জ্বর, খুবই ভয়ঙ্কর একেবারে শ্বাসকষ্ট 2-3 দিনের মধ্যে শুরু হয়ে যায়। হাসপাতালে গিয়েও যারা হাসপাতালে সিট পায় বা আইসিইউ পায়, তারাও কিন্তু শেষ পর্যন্ত শেষ পরিণতির দিকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সে অবস্থায় কিন্তু ডাক্তার মোস্তাক হোসেন আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। আমরা সে অবস্থার প্রেক্ষাপটে 2টি প্রধান রাজনৈতিক দলের 2জন নেতাকে আমরা এখানে পেয়েছি এবং তাদের কাছ থেকে শুনবো। ডাক্তার মোস্তাক হোসেন, আপনিও আমাদের সাথে থাকবেন, যে আসলে রাজনৈতিকভাবে আমরা কতখানি এই বিষয়টাকে মোকাবেলা করতে পেরেছি, সেই জিনিসটা আমরা কথা বলার
বলার চেষ্টা করব। আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, মাননীয় এমপি মহোদয়, তিনি এসে আমাদের সাথে যোগ দিয়েছেন আজকের এই আয়োজনে। আমরা দুজন অতিথির মধ্যে আমি হারুন ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা শুরুই করেছি কিছুক্ষণ আগে, নজরুল ভাই, বাবু ভাই আপনিও শুনেছেন আলোচনাটা। আমরা এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে দেশের মধ্যে আগামী 5 তারিখ থেকে একটা লকডাউন ঘোষণা করা হয়েছে এবং সেই লকডাউনের পূর্বে আমরা 30শে মার্চের কথা আমার মনে আছে, সেই 30শে মার্চে মির্জা ফখরুল ইসলাম দাবি করেছিলেন করোনা দৃশ্যমান, কোনো প্রতিরোধের জন্য সরকারের উদ্যোগ খুব একটা নেই বলে তিনি দাবি করেছেন। কিন্তু সেদিনই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর 18 দফা নির্দেশনা দিয়েছিলেন। আবার আজকে কিন্তু আমরা দেখেছি যে এই সরকারের পক্ষ থেকে লকডাউনের ঘোষণা করা হয়েছে। এই যে করোনায় মৃত্যুহার বেড়ে যাওয়া, জনগণের সচেতনতা, মোস্তাক ভাই একটুখানি বলার চেষ্টা করলেন, আমাদের সকল মেকানিজমগুলো যারা ইনভলভ, আমাদের নেতৃস্থানীয়, তাদেরও এখানকার মধ্যে একটু খামখেয়ালিপনা ছিল। আপনার বিশ্লেষণে মির্জা ফখরুল যে সাহেব কথা বলেছেন, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তো প্রতিরোধ করবার সর্বোচ্চ চেষ্টা করছে, আপনি কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ আজকের এটিএন বাংলায় আমাকে সংযুক্ত করার জন্য, এবং সহ আলোচক হিসাবে আমাদের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ডক্টর মোস্তাক ভাই এখানে সংযুক্ত হয়েছেন। আমি ভীষণভাবে উদ্বিগ্ন যে বর্তমানে করোনার যে ভয়াবহ আকৃতি, এতে আমি উদ্বিগ্ন এই কারণেই যে আজকে করোনা গত বছর থেকে আমাদের দেশে যখন চিহ্নিত হয়েছে, তারপরে আমি পার্লামেন্টেও বলেছিলাম যে করোনা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এখানে আমাদের দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী সরকারকে একটা পরিকল্পনা, রোডম্যাপ তৈরি করতে হবে। সত্যিকার অর্থে সরকার এত বেশি আত্মতৃপ্তিতে ছিল গত ডিসেম্বর জানুয়ারির দিকে, যেহেতু করোনার প্রকোপটা কম ছিল বা সংক্রমণের হারও কম ছিল, মৃত্যুর হারও কম ছিল, সরকার মনে করেছে যে করোনা থেকে আমাদের কাছ থেকে মনে বিদায় নিয়েছে। কিন্তু এই মার্চ মাসের শেষের দিকে এসে যেভাবে খুব দ্রুত গতিতে মৃত্যুর হার এবং সংক্রমণের হার বেড়ে গেছে, এখানে আমরা এক বছরেও আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে কিন্তু করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্যে বা রোগীদেরকে চিকিৎসার জন্যে কোনো ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। নিশ্চয়ই গণমাধ্যমে যে সমস্ত তথ্যগুলো আসছে যে আজকে প্রত্যেকটি হাসপাতালে, করোনা ইউনিটগুলোতে আইসিইউর ভীষণ সংকট, অক্সিজেনের সংকট, এবং সেইখানে যথাযথ চিকিৎসার যে বেহাল অবস্থা, এটি একেবারেই আমি বলবো যে সরকারের একটা চরম ব্যর্থতা। এখন এইখানে জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটি বলেছেন, আমি বলবো উনি যথার্থই বলেছেন। তার কারণ সরকারের যেখানে প্রয়োজন তখন সেখানে লকডাউন দেওয়া হচ্ছে, সরকার যখন প্রয়োজন হয় তখন সেখানে তাদের অনুষ্ঠান, তাদের কার্যক্রম তারা অব্যাহত রাখছে। এইখানে গত 17 তারিখ থেকে সারা দেশে সুবর্ণ জয়ন্তী উদযাপন বন্ধ করে দেওয়া হলো সরকারিভাবে, বলল যে কোনো অনুষ্ঠান করা যাবে না। কিন্তু আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান, সরকারি কর্মসূচিগুলো সারা দেশব্যাপী, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়, উন্নয়নের মেলা, তারপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন সরকারি অনুষ্ঠান কিন্তু আমরা একতরফাভাবে চালিয়ে গেছি, কিন্তু অন্যান্য দল সেই সুযোগগুলো পায়নি। যার ফলশ্রুতিতে এখন যে ভয়াবহ সংক্রমণটা বেড়ে গেছে, সরকার বাধ্য হয়েছে এই সীমিত আকারে লকডাউন। অন্য দল কি সুযোগগুলো না পাওয়ার কারণের জন্য কি সমালোচনা করছেন? অন্য দল সুযোগ পাওয়ার জন্য সমালোচনা নাই। বিষয়টা তো আমাকে বুঝতে হবে যে এই রোগটি সংক্রামিত হয় জনসমাগমের মধ্য দিয়ে, মানুষের মধ্য দিয়ে এটা বিস্তার ঘটে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই আনুষ্ঠানিকভাবে এত জাঁকজমক উদযাপন করার আগে তো মানুষের জীবনটা নিয়ে আমাকে ভাবতে হবে যে কাজগুলো করলে আমার সংক্রমণ বাড়বে, মৃত্যুর হার বাড়বে। সেই বিষয়গুলো তো আমাকে আগে, সারা পৃথিবীতেও আজকে কত গুরুত্বপূর্ণ কাজের জায়গায় দেখা যাচ্ছে সেখানে লকডাউন করা হচ্ছে। আমাদের দেশে যেখানে 60 জন বা 60 জনের অধিক এখন মৃত্যুর হার, এতে তো লকডাউন আরও আগে করা উচিত ছিল, বা আরও আমাদের চলাচল, আমাদের গতিবিধিকে আরও সীমিত করা দরকার ছিল। এখন প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের অন্যান্য কাজগুলোকে সেভাবে করা যেত। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা স্বাস্থ্যবিধি মেনে জনগণকে সচেতন হয়ে চলাফেরার কথা বলছি, কিন্তু সেটা জনগণ এখনও তো যেহেতু সব কিছু মুক্ত, ট্রেন, বাস, স্টিমার, বিমান সব কিছু স্বাভাবিক ছিল, এইটি ক্ষেত্রে সরকারের বড় ধরনের যে ব্যর্থতা, আমি বলবো যে বিশেষ করে সরকারি হসপিটালগুলো, প্রাইভেট হসপিটালগুলো যেসব জায়গায় কোভিড চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়ার কথা, সেই এক বছরও কিন্তু আমরা সেখানে সেগুলোকে প্রস্তুত করতে পারি নাই। এটি আমি অভিযোগ আকারে বলছি না, কারণ আমি নিজে একটা জেলা হাসপাতালের সভাপতি, এবং অন্যান্য যে হাসপাতালগুলোর গণমাধ্যমে যে চিত্রটা আসছে যে আজকে অক্সিজেনের যে ফ্লো দরকার, যে পরিমাণ অক্সিজেন দরকার, সেই পরিমাণ অক্সিজেন দিতে পারছে না। তাহলে প্রধানমন্ত্রী যে আজ থেকে প্রায় 1 বছর আগে বলল যে সব হসপিটালগুলোকে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা ভালো করতে হবে, উন্নত করতে হবে, আমরা 1 বছর কী প্রস্তুতি নিলাম? স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে করোনা তো হারিয়ে যায়নি, করোনা তো চলে যায়নি। তাহলে করোনা যে আবার আক্রমণ আসতে পারে, সারা বিশ্বে এখনও করোনা আক্রান্ত রেট বিভিন্ন দেশে বাড়ছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের কি প্রস্তুতি নিয়েছি? এখানে সরকার দলের সদস্য আছে, আমি বলবো যে একবার সুস্পষ্টভাবে বলতে হবে, এখানে আমরা আত্মতৃপ্তিতে যে আজকে আমরা করোনা যুদ্ধে বিজয় লাভ করেছি,
এটা একটা অদৃশ্য ভাইরাস, এটি দেখা যায় না। অন্য দেশের তুলনায় আমাদের দেশে কম ছিল, এটা সত্য যে আমাদের দেশে করোনা আবহাওয়াজনিত কারণেই হোক বা যে কোনো আল্লাহর রহমত যে আমাদের দেশে কম ছিল, কিন্তু আমাদের করোনা কিন্তু আমাদের দেশ থেকে একেবারেই বিলুপ্ত হয়ে যায়নি। সেই ক্ষেত্রে আমরা 1 বছর সময় পেলাম। এই ক্ষেত্রে আমাদের কি প্রস্তুতি, স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে আমরা কি প্রস্তুতি অর্জন করেছি? নিশ্চয়ই আপনার কাছে এইসব বিশ্লেষণ নিয়ে আসবো ডাক্তার মোস্তাক হোসেন, আপনিও শুনবেন, আমরা আলোচনায় আপনার কাছে ফিরে আসবো। আমি শ্রদ্ধেয় মোহাম্মদ নজরুল ইসলাম বাবু ভাই আপনার কাছে একটুখানি আসি। একটুখানি অভিযোগের সুরেই কিন্তু হারুনুর রশিদ এমপি ভাই যেটি বললেন সেটি হচ্ছে যে সরকার যেখানে প্রয়োজন সেখানে লকডাউন দিচ্ছে। মানে অভিযোগটা যদি আমি একটু বিশ্লেষণ করেই বলি সেটি হচ্ছে যে সুবর্ণ জয়ন্তী বা বঙ্গবন্ধু জন্ম 100 বছর জন্মবার্ষিকী বা অন্যান্য আনুষ্ঠানিকতার করার ক্ষেত্রে সেখানে কিন্তু তখন লকডাউনের হয়তোবা দেওয়া দরকার ছিল, হয়তো বোঝার চেষ্টা করেছেন, কিন্তু এখন সরকার যেখানে প্রয়োজন সেখানেই সে লকডাউন দিচ্ছে। তো মোটা দাগে আপনি বিশ্লেষণটাই কীভাবে দেখছেন? না, হারুন ভাইকে আমি ধন্যবাদ জানাই, উনি সঠিকটাই বলেছেন। যেখানে প্রয়োজন সেখানেই তো লকডাউন দিবেন, সরকারের যেখানে প্রয়োজন। মানে মাননীয় সংসদ সদস্য হিসাবে আমি মনে করি যে উনি যথার্থ বলেছেন, কারণ সরকার বিবেচনায় যেখানে প্রয়োজন মনে করবেন সেখানেই তো সরকার দিবেন। লকডাউনটা তো আমি আপনি দিতে পারবো না, সরকারের পক্ষ থেকেই আসবে। উনি যথাযথই বলেছেন, যেখানে প্রয়োজন সেখানেই লকডাউন। এইভাবে যদি আমরা মানতে চাই, মানতে পারি, তাইলেই এই করোনা মুক্ত আমরা হতে পারবো কিছুটা, এটা আমি বিশ্বাস করি। আমার প্রশ্ন হলো ভিন্ন। আমি মনে করি যে এখানে সরকার না, এখানে যদি আমরা দেশের জনগণের কথা ভাবি, আমরা যদি আমার কথা ভাবি, মৃত্যুর কথা ভাবি, করোনা একটি বিষাক্ত ছবল মারছে সবাইকে। এটা আওয়ামী লীগকে, বিএনপিকে বেছে বেছে নয়, এখানে এই করোনা কাউকে করুণা করছে না, সবার জন্য সমান। সবাই যদি আমরা মিলেমিশে বলি তাহলে সরকারের দায়িত্ব অনেকটা কমে যায়। আমরা যদি সেইভাবে বিবেচনা করি তাহলে আমি মনে করি যে সরকার তো প্রতিবারই যথাযথ ব্যবস্থা নিয়েছেন। আমাদের সামর্থ্য যে খুব কম, আমরা এই বাংলাদেশের মানুষ যে স্বাস্থ্য সেবায় শতভাগ নিশ্চিত করতে পারি নাই, এটা তো A to Z আমরা সবাই জানি না। আমাদের পর্যাপ্ত হাসপাতাল নেই, পর্যাপ্ত ডাক্তার ছিল না, কোনো ব্যবস্থাপনাই ছিল না। এই করোনা যখন সবল মারল তখন থেকেই আমরা দেখলাম যে সরকার যেমনিভাবে সিরিয়াসলি অতি অল্প সময়ে ডাক্তার, হাসপাতালের ব্যবস্থাপনা, রোগীদের সেবাসজ্জা করার ব্যবস্থাপনা, সারা বাংলাদেশে এই যে সরকারের ব্যবস্থাপনা দিয়ে আমাদের কিছুটা হুচট খাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন, তখন কিন্তু আমরা প্রশংসাই করেছি, এখনও করি প্রশংসা। এই কারণে করি যে অন্যান্য দেশে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে করোনা আমাদেরকে সেইভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে নাই। আমরা স্বাস্থ্যগত দিক যদি বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষ এমনিতেই পুষ্টিহীনতায় ভোগে, রোগ বালার মধ্যেই কিন্তু আমরা সারা বছর আছি। এটা আমাদের যুগে যুগের অবস্থা। সেই করুণ অবস্থাকে আজকে আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি হাসপাতালে পরিবর্তন আনা হয়েছে এই 10 বছরের মধ্যে। ইতিপূর্বে কিন্তু নতুন কোনো হাসপাতাল, জেলাভিত্তিক হাসপাতাল, বিভাগীয় কোনো বিশ্ববিদ্যালয় হাসপাতাল, এগুলি আমরা কিন্তু দেখি নাই, কেউ করার চেষ্টাও করে নাই। কিন্তু আজকের সরকার কিন্তু এই কাজগুলি করেছেন। 29 শয্যা গ্রামের ওই যে হেলথ কমপ্লেক্স, সেগুলোকে নতুন আঙ্গিকে সাজিয়েছেন এই সরকার। 50 শয্যা করেছেন, কাজে লাগছে। শুধু করোনার জন্য তো মানুষের স্বাস্থ্য সেবা, কিন্তু তারপরেও কিন্তু করোনার জন্য যদি 29 শয্যাই থাকতো তাহলে করোনার কোনো ব্যক্তিকে উপজেলা লেভেলে ভর্তি করারই কোনো সুযোগ ছিল না। অক্সিজেন দেওয়া তো দূরের কথা। আমি আনন্দের কথাটা বলবো, উনি যথাযথ বলেছেন। উনি যেটা বলেছেন এটা তো আমাদের প্রাপ্তি, আমরা আশা করি, কিন্তু আমরা সকল চাওয়া প্রত্যাশা কি আমরা সর্বক্ষেত্রে পূরণ করতে পারি? কিন্তু সর্বক্ষেত্রে পূরণ হওয়ার লক্ষ্যে আমাদের যে মন মানসিকতা, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে বিবেক বুদ্ধি, এটা কাজে লাগাতে হবে। এখানে যদি আমি বিএনপি, আওয়ামী লীগ বা ব্যক্তির সাপেক্ষে কথা বলি তাহলে চরম ভুল হয়ে যাবে। কারণ এখন এই দেশের মানুষ, যেটা মোস্তাক ভাই বলেছেন যে আমরা সবাই একটু উৎসাহিত হয়েছিলাম যে করোনা আসলে আমাদেরকে টাচ করতে পারে নাই, করোনা সরে গিয়েছে। মোস্তাক ভাই যথাযথই বলেছেন, অনেক বড় বড় ব্যক্তিরা এই মাঠে নেমে এসেছিলেন। আমরাও দোষ কি, আমরাও কিন্তু প্রোগ্রামগুলিতে গিয়েছি। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই মুজিব বর্ষে, শতবর্ষে আমরা সকল প্রোগ্রাম কিন্তু ক্যান্সেল করে দিয়েছি, আমরা কিন্তু এটা করিনি। আর স্বাধীনতা দিবসের যে প্রোগ্রাম
সেটা কিন্তু খুব ছোট করে আনা হয়েছে, খুবই ছোট, যেটা না বলেই নয়। শুধু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, এছাড়া কিন্তু উপজেলা লেভেলে কোনো প্রোগ্রাম করতে সরকার দেয়নি। প্রজ্ঞাপন দিয়ে সরকার ঠিকই বন্ধ করে দিয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনেও করা হয়েছে। হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনেই করা হয়েছে সর্বক্ষেত্রে। সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। আমি মনে করি সরকারের পাশে থেকে প্রতিটি নাগরিকের দায়িত্ব যথাযথভাবে পালন করা। আর আমরা যারা বারবার বলি যে আমরা স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হচ্ছি, আমাদের অবস্থানটাও কিন্তু আমাদের বিবেচনা রেখে আমরা বাবু ভাই আপনার কাছে আবার আসবো। আমি একটু ডাক্তার মোস্তাক আপনার কাছে একটু খানিক আসি। সেটি হচ্ছে যে দুইটা স্পেসিফিক প্রশ্ন। একটা হচ্ছে গিয়ে যে আমাদের 1 বছরের প্রস্তুতির প্রেক্ষাপটটা আপনি কীভাবে দেখেন মোটা দাগে। দ্বিতীয় হচ্ছে গিয়ে বেসরকারি হাসপাতালের এই যে চিকিৎসা পেতে গিয়ে এই যে খরচের লাগামটা, এটা কে টেনে ধরবে? নিশ্চয়ই আপনি খোঁজখবর রাখেন কিনা, প্রতিদিনই একজন রোগী যখন হাসপাতালে ভর্তি হচ্ছে, আমি জানি না আমরা কখনো কেউ আক্রান্ত হলে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এইসব অনুষ্ঠানের কারণের জন্য আমাদেরকে সেখানে ভর্তি নিতে অনীহা প্রকাশ করে কি না, যে তুমি যখন এত কথা বলেছো তোমাকে ভর্তি করব না। তারপরও আমি জনগণের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলে যারা রয়েছেন সকলের স্বার্থে বলছি যে প্রথম কথা যেটি আমি আপনাকে বললাম যে আমাদের এই যে বেসরকারি হাসপাতালগুলোর এই যে চিকিৎসা ক্ষেত্রে এই তাদের যে বিলটা, এই যে আর্থিক যে বিষয়টা মানুষ হিমশিম খাচ্ছে, এবং আমাদের প্রস্তুতিটার 1 বছরের মধ্যে কেন এখন ওই অবস্থান আপনি দেখতে পাচ্ছেন, আপনার বিশ্লেষণ? জি, ধন্যবাদ। আমি প্রস্তুতির বিষয়ে আসছি। আমাদের আগে একদম প্রথম দিকে তো একেবারেই এই ধরনের মোকাবেলা করার আমাদের কেন কোনো দেশেরই অভিজ্ঞতা ছিল না। যে আমরা ভেন্টিলেটরের জন্য আমরা খুব উদ্বিগ্ন ছিলাম যে আমাদের বাংলাদেশে কতটা ভেন্টিলেটর আছে। পরে আমরা জানলাম যে না, ভেন্টিলেটরের চাইতে আমরা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এবং নাকের ভিতরে একটা আবরণ দিয়ে হাই ফ্লো নেজাল ক্যানুলা, সেটাই মানুষকে বাঁচাতে পারে এবং অতি দ্রুত। আমরা কিন্তু অল্প সময় একদম জেলা পর্যায়ে, সব জেলায় হয়তো যায়নি, কিন্তু অতি দ্রুত অধিকাংশ জেলায় এই যে কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাই পাইপলাইনের মাধ্যমে সেটা কিন্তু জীবন বাঁচিয়েছে। জীবন কিন্তু এমনি এমনি কিন্তু আমাদের মৃত্যু হারটা কমেনি। এই যে চিকিৎসার যে বিষয়গুলো, আমরা এখানে আমাদের মহামারীর ঢেউটা কিন্তু আমরা আটকাতে সক্ষম হয়েছিলাম। ফলে ঢেউটা কিন্তু আমাদের এখানে ঢালু ঢেউ হয়েছিল। মার্চ মাসের 26 তারিখে আমরা যাতায়াত নিয়ন্ত্রণ করেছিলাম, যেটা লকডাউন নামে খ্যাত। ফলে সুনামিটা হয়নি। সেই সুনামি কিন্তু আমরা এই মার্চ মাসে আবার ঠিকই দেখলাম। গত মার্চ মাসে নাকি? গত মার্চ মাসে আমরা ঠেকাতে পেরেছিলাম। ফলে ধীরে ধীরে সংক্রমণটা বেড়েছে। আমরা রোগীকে বাঁচাবার জন্য অনেক টেকনিক, অনেক কিছু আমরা জানতে পেরেছি, যেটা প্রথম ধাক্কায় চীনের উহানে বা ইটালি লোম্বার্ডিতে বা নিউ ইয়র্ক শহরে তারা জানতো না। সেটা দ্রুত করেছি। আইসিইউর সংখ্যা অনেক বেড়েছে, হাসপাতালের সংখ্যা বেড়েছে। আমাদের চিকিৎসকদের পিপি প্রথম দিকে তারা খুবই সংকট ছিল। আমরা বাংলাদেশে এখন পিপি সাপ্লাই দিই অন্যান্য দেশে। কিন্তু প্রস্তুতি কিন্তু একটা প্রধান উপাদান, সেটা কিন্তু আমরা খুব একটা নজরে আসে না আমাদের, বা আপনাদের গণমাধ্যমে আসে না। সেটা হচ্ছে যে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য আমাদের জনস্বাস্থ্যের যে কাজগুলো, সেটা যদি আমি না করি, ঢেউয়ের মতো ঢেউ যদি আমাদের রোগী বাড়তেই থাকে, আপনি কটা আইসিইউ সামলাবেন? এই বর্তমান আইসিইউর সংখ্যা যদি 10 গুণ 20 গুণও বাড়ান, আর করোনা রোগীর সংক্রমণ যদি এর চাইতে বেশি বাড়তে থাকে, তাহলে কিন্তু এটা হবে না। কাজে আমাকে যারা শনাক্ত হচ্ছে তাদেরকে আইসোলেট করার জন্য, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের দরকার ফিল্ড হাসপাতাল, যেটা বসুন্ধরায় করা হয়েছিল। বসুন্ধরা একটা নির্জন জায়গা, অনেক দূরে, সেখানে মানুষ এই গাড়ি ভাড়া করে যেতে পারে না, সেটা খালি ছিল। কিন্তু আপনি ঢাকা শহরের জনবহুল এলাকায় কমিউনিটি সেন্টার খালি আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খালি আছে। সেগুলোতে কিন্তু আমরা এই মুহূর্তে এখানে মানে আপনার ফিল্ড হাসপাতাল করতে জটিল যন্ত্রপাতি প্রয়োজন নেই, শোয়ার জন্য একটা খাট আর সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই। আমাদের দেশের প্রকৌশলীরা সেটা করতে পারে। সেটি তো আপনারা মোস্তাক আমরা বিরুদ্ধে যাব, কিন্তু সেটি তো আপনি আমার মনে হয় গত বছর থেকে আপনি কথা বলছেন বা আপনারা বলে আসছেন। তো সেই জায়গাটা আপনারা ফিল্ড হাসপাতালের কথা বহু আগ থেকে বলে আসছেন। তো এখন তো 1 বছরের বেশি সময় আমরা প্রায় পার করে ফেলতেছি। এখনো সম্ভব। ফিল্ড হাসপাতাল করতে 7 দিন লাগে। আমরা 7 দিনের মধ্যে এই সব জায়গায়, খালি জায়গাগুলোতে করতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে আমরা গুরুত্ব দিচ্ছি না। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, গণমাধ্যম বলেন, আমরা প্রস্তুতি বলতে হচ্ছে আইসিইউ কটা হলো সেটা বুঝাই। বড় বড় হাসপাতালে যন্ত্রপাতি কটা কেনা হলো, কতগুলো টেস্ট করা হলো। টেস্ট অবশ্যই দরকার, আইসিইউ দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার
রোগের সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে। সেজন্য ফিল্ড হাসপাতাল আমাদের দরকার। হ্যাঁ, বা এখন বাসা বাড়িতে যারা রয়েছেন তারা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন, যে তারা যখন আক্রান্ত হচ্ছে, না থাকতে পারছে বাসার ভিতরে, না পাচ্ছে এরকম ফিল্ড হাসপাতালে গিয়ে আইসোলেশনে থাকে, সেটি একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রাইভেট চিকিৎসার ক্ষেত্রে আপনার মতামতটা কি দেখছেন আপনি? হ্যাঁ, এক্ষেত্রে প্রাইভেট, প্রথম দিকে প্রাইভেট হাসপাতালগুলো তারা তো প্রথমে আগ্রহী হলো, তারপরে তা আসতে চাইলো না। সরকারের কাছ থেকে তারা নানা রকম প্রণোদনা তারা নিয়েছে, যদিও তারা বলবে যথেষ্ট নয়। এক্ষেত্রে আমরা প্রাইভেট খাতের চিকিৎসার যে বাণিজ্যিকীকরণ, এটাকে লাগাম ধরবার জন্য, নিয়মের মধ্যে আনার জন্য করোনার আগে থেকেই চেষ্টা হচ্ছিল তাদের সাথে নিয়ে, কিন্তু সেটা কিন্তু পরিপূর্ণ কাজটা করা যায়নি। এটা স্বীকার করতেই হবে যে আমরা প্রাইভেট হাসপাতালে অনেক অবদান আছে, তারা অনেক রোগীকে সামাল দিয়েছে, অনেক রোগীর চিকিৎসা করেছে। আইসিইউর সংখ্যা কিন্তু প্রাইভেট খাতে অনেক বেশি সরকারি হাসপাতালগুলোর চাইতে, সেটা আমি স্বীকার করব না। কিন্তু এই যে বাণিজ্যিক নীতিটা, এই বাণিজ্যিক নীতি যদি আমরা নিয়ন্ত্রিত করতে না পারি, তাহলে কিন্তু তাদের এই অবদানটা কিন্তু কালিমালিপ্ত হয়ে যাচ্ছে। তারা অনেক মানুষকে বাঁচিয়েছে, অনেকে সেবা দিয়েছে, কিন্তু এই বাণিজ্যিক যে অপব্যবহার, সেটার কারণে কিন্তু দিন শেষে মানুষ কিন্তু বেসরকারি খাতের উপরেই তারা অসন্তুষ্ট হচ্ছে। কাজে এটা তাদের নেতৃবৃন্দ যারা আছেন এবং সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, ইমিডিয়েটলি বসে এই জিনিসটা করা হচ্ছে। মহামারীর সময় যেন আমরা বাণিজ্য না করি, মহামারীর সময় যেন আমরা মানুষকে বাঁচানোটাই আমাদের এক নম্বর উদ্দেশ্য হয়। আমরা বিরতিতে যাব, তবে আমি এই 1 মিনিট করে বাবা একটু বেসরকারি চিকিৎসা নিয়ে যে আমরা প্রশ্ন রয়েছে, এটা সকলের জন্য, এটা কোনো দলগত বিষয় নয়। আপনি কিভাবে দেখবেন বিষয়টাকে? না, এটা তো জরুরি। আমাদের হিমশিম খাচ্ছে বিল নিয়ে মানুষ কষ্ট হচ্ছে, মানে এইটা ভাবা জরুরি এই কারণে যে মানুষের এই সময়ে টাকাটা আমার মনে হয় এইভাবে নেওয়া বা বেশি নেওয়া, এটা বিবেচনা করাই যেন কেমন পাপ মনে হয়। রোগীকে সেবা করার জন্যই ডাক্তারদের প্রস্তুত থাকতে হবে, হাসপাতালের মালিকদেরও সেইভাবেই বিবেচনা আসা উচিত সরকারের। আর প্রয়োজনে এই বিলগুলি সরকারকেই পরিশোধ করা দরকার আমি মনে করি। সাবসিডি দরকার এখানে। হ্যাঁ, সাবসিডি দরকার, এবং সরকার যদি এই বিলগুলি নেওয়ার দায়িত্ব নেন, তাহলেই কিন্তু আমার মনে হয় যে শুধু টাকা গুনতে পারবে না। নিশ্চয়ই আমরা আপনার মতামত শুনে আমরা একটা বিরতিতে যাব। এখানে মোস্তাক ভাই যে কথাটি বলেছে, আমি মোটা দাগে যেটি বলবো যে সংক্রমণ রোধের এবং সংক্রমণ বিস্তার দুটো বিষয়। সংক্রমণ রোধের ক্ষেত্রে আমাদের যে ল্যান্ডপোর্ট, আমাদের যে বিমানবন্দরগুলো রয়েছে, এই ক্ষেত্রে যারা আমরা মানে ইমিগ্রেশন সেন্টার, বাইরে থেকে আমরা যারা আসছি, তাদেরকে কিন্তু সত্যিকার অর্থে আমরা বাইরে যখন যাচ্ছি তখন কোভিড টেস্ট করে যাচ্ছি, কিন্তু বাইরে থেকে যারা দেশে প্রবেশ করছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্বাভাবিক কারণেই এই যে সংক্রমিত রোগীরা দেশে প্রবেশ করছে এবং এতে সংক্রমণ বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের যে দুর্বলতাটা রয়েছে, যে আমাদের বিভিন্ন হাসপাতালগুলিতে যে জনবল, আওয়ামী লীগ 3 টার্ম ক্ষমতায়, তো 3 টার্ম ক্ষমতায় এই কোভিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতালের যে অবস্থা, বেহাল দশা, এটি আমাদের দৃষ্টিতে এসছে। আজকে জনবলের যে ভয়াবহ সংকট, জেলা হসপিটাল বলেন, উপজেলা হসপিটাল বলেন, বিভাগীয় হসপিটাল বলেন, সমস্ত হসপিটালে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই। সর্বশেষ আমি যেটি বলতে চাই যে স্বাস্থ্য খাতটা সরকারি এবং বেসরকারি দুইটি জায়গায় সমন্বয়ের এত মারাত্মক অভাব। আজকে যেখানে বেসরকারি খাতে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ক্লিনিক রয়েছে, যাদের লাইসেন্স থাকার কথা, আমার জানা মতে যে এখানে শতকরা 80% আপনার এই সমস্ত সেবা কেন্দ্রগুলোতে কোনো লাইসেন্স নাই, এবং সরকারের যে এগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ, যে এখানে ফি কত টাকা নেবে, সেখানে কি চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, সঠিক হচ্ছে কিনা, আমি মনে করি বাংলাদেশই একমাত্র দেশ মনে হয় যে এগুলো একেবারেই গড্ডালিকা প্রবাহে চলছে, কোনো ধরনের সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। স্বাস্থ্য ব্যবস্থার আমি বলবো বাংলাদেশে অত্যন্ত নাজুক অবস্থা, যে কারণে লক্ষ লক্ষ মানুষ একটু অসুখ বিসুখ হলেই বাইরে ভারতে যাচ্ছে, না হয় সিঙ্গাপুরে যাচ্ছে, না থাইল্যান্ডে যাচ্ছে, যাদের সামর্থ্য আছে। যাদের সামর্থ্য নাই তারা এখানে দুকে দুকে মারা যাচ্ছে। এটি হলো বাস্তব চিত্র। সুতরাং আমি এখানে বাবু ভাইকে বলবো যে দেখো ভাই, তোমরা 3 টার্ম ক্ষমতায় আসো, অহেতুক মধ্যমায় দেশ হয়ে গেলাম, উন্নয়নের ব্যাপক ফুলঝুরি বাজালাম, কিন্তু বাস্তব অবস্থা যে আমাদের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম যে অধিকার জনগণের স্বাস্থ্য সেবা রাষ্ট্র নিশ্চিত করবে, কিন্তু এখানে আমরা পুরোপুরি ব্যর্থ। আমি একেবারেই অভিযোগ করে না, বাস্তব অবস্থা যেখানে পুরোপুরি। এখন দেখেন ইপিআই সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি আমাদের যে কমিউনিটি ক্লিনিক, সেগুলি বেশ অবদান রাখছে। আমরা যদি দেখি আমাদের কোভিড ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে গিয়েও সরকার অন্যান্য দেশের তুলনায় ভালো একটা করেছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে সেখানে আমাদের তো তৃণমূল পর্যায়ে, আমাদের ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে
হাসপাতালের অবকাঠামো তৈরি হয়েছে। আমি যেটি বলেছি, এই অবকাঠামোগুলোতে সার্ভিসের জন্য তো আপনার জনবল লাগবে, সেই জনবল তো নাই। একটি আমার জেলা হসপিটালে 44 জন ডাক্তার, সেখানে 8 জন ডাক্তার আছে। তো একটা 250 বেডের হসপিটাল যেখানে 56 জন ডাক্তার থাকার কথা, 250 বেডের জনবল এখন অনুমোদন হয়নি, 100 বেডের জনবল অনুমোদন হয়েছে 1 বছর হয়ে গেল। সেখানে 44 জন ডাক্তারের জায়গায় মাত্র 8 জন 10 জন ডাক্তার সার্ভিস দিচ্ছে। তাহলে আপনি সেখানে কিভাবে আপনি স্বাস্থ্যসেবা জনগণ পাবেন? মধ্যমায়ের দেশে বাংলাদেশ যাবে সে বিষয়ে খুব কারণ সে বিষয়ে না, মধ্যমায়ের সে খুব থাকার কথা না। আমরা মধ্যমায়ের দেশে যাচ্ছি, এটা আমাদের গর্বের ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে বিষয়গুলো এখানে স্বাস্থ্য, শিক্ষা, আমাদের আইন শৃঙ্খলা, যে বিষয়গুলো মধ্যমায়ের সাথে সম্পৃক্ত, সেই জায়গাগুলো তো আমরা দুর্বল। সেই জায়গাগুলো তো আমরা একেবারেই বলবো যে একেবারে বেহাল অবস্থার মধ্যে আছি। ঠিক আছে, আমরা এই আলোচনা শেষ। বাবু ভাই, যেহেতু এই আলোচনাটা করবো না, আপনি 30 সেকেন্ডে একটু যদি আপনার জবাবটা দিয়ে দেন। দেখেন, কমিউনিটি ক্লিনিকের কথা আপনি বললেন, গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় এখন কিন্তু সচেতনতা বোধ ফিরে এসেছে। মানুষ কিছু হলেই ডাক্তার কাছে যেতে পারে। প্রতিটি উপজেলা লেভেলে মিনিমাম 29 জন করে MBBS ডাক্তার আছেন, সেখানে অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছেন। আমি নিজেই দেখেছি, আমি নিজেও তো একটা হাসপাতালের সভাপতি, তাই না? আমি তো দেখি যে আপনার এলাকায় থাকতে পারে, ভাইয়ের এলাকায় কি আছে কিনা? হ্যাঁ, উনিও তো সভাপতি। না, আমার এলাকায়, আমার এলাকায় শুধু না, বাংলাদেশে আমি এখানে এটিএন বাংলায় পরিষ্কার বলছি, আমি প্রাইভেট যে আমার এই বিষয়ে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন, নেভার থাকতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাবুর উপজেলা হসপিটালে 29 জন ডাক্তার যদি থাকে, আমি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করব। আমি একদম ডাইরেক্ট বলছি, অসত্য বলছে না, জেনে বলছে, একেবারে অসত্য বলছে। আমি বলছি এখনই ফোন করুক ওখানকার যে স্বাস্থ্য কর্মকর্তা আছে, অসম্ভব। এখানে যে স্বাস্থ্য কর্মকর্তা, সে আমার নিজেই সহধর্মিণী। আচ্ছা আচ্ছা, টিএইচও সে পরিচালনা করছেন, এবং আমি তো বললাম যে অভূত পরিবর্তন করেছেন সারা বাংলাদেশে। হাসপাতালগুলোকে সার্বক্ষণিক মনিটরিং করছে এখন স্বাস্থ্য বিভাগ, এত বেশি তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে যা চিন্তা করা যায় না। আপনি দেখুন আজকে কতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে, আমরা ডাক্তার পাচ্ছি। আমরা কিন্তু নার্সিং কোর্স করার ব্যবস্থা, নার্সিং ইনস্টিটিউটগুলো করেছেন, এই সরকারই কিন্তু করেছেন। এখন হারুন ভাই যদি চোখে না দেখেন, বুঝতে না চান, সেটা ভিন্ন কথা। আমি চোখে দেখি বলছি, আমি বলবো যে মেডিকেল স্বাস্থ্য খাতে আপনি দেখেছেন, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেটও দেওয়া হয়েছে 2 বার। শুধু তাই না, এখন সর্বক্ষেত্রে আমরা যদি বলি বাজেট দিয়ে দুর্নীতি হয়েছে, তাহলে আমরা মধ্যমায়ের দেশটা হলাম কিভাবে? মধ্যমায়ের দেশ হতে হলে আমি তথ্য নিয়ে কথা বলবো ভাই। স্বাস্থ্য বিভাগকে নিয়ে আমার বাবু, আমি অনুরোধ করছি যে তুমি তোমার হাসপাতালে আমি একটা কথা বলি হারুন ভাই, প্লিজ, আপনাকে আমি সম্মান করেই বলছি, আপনি ওই আমরা একটা ভাগ্য ভালো কিন্তু আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কারণ আমি চাই না যে এমনিতেই বিএনপির আসন সংখ্যা খুবই সীমিত, এর মধ্যে আপনি হলেন ভোকাল এবং সিনিয়র লিডারশিপ। কি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন? কোন চ্যালেঞ্জটা? যেই চ্যালেঞ্জটা ভাই করেছেন যে 29 জন নাই থাকলে পদত্যাগ করবে। 29 না, 29-এর অনেক বেশিও রয়েছে বেশ কিছু হাসপাতালে এবং ম্যাক্সিমাম হাসপাতালে। এখন আপনি হয়তো ইদানিং খবর রাখেন না, 10 বছরের খবর আপনি অনেকটা ভুলে গেছেন। আপনার আগে যেটা ছিল আপনার সময়, আপনি তো বেশ কয়েকবার এমপি, আপনি পুরানো দিনের কথাই ভাবছেন। এই যে 5 জন 6 জন ডাক্তার দিয়ে হাসপাতাল চলছে, এখন কিন্তু সেই বাংলাদেশ নেই, যার কারণেই মধ্যমায়ের বাংলাদেশ, যার কারণেই বাংলাদেশের গতি বেড়ে গিয়েছে, যার কারণে আজকে আমরা কাগজের গরু গোয়ালে আছে না কি কোথায় আছে? সর্বক্ষেত্রে আছে, সর্বক্ষেত্রে আছে। শুনেন, সর্বক্ষেত্রে না থাকলে আপনি এত সম্মানিত হতে পারতেন না। সারা পৃথিবীর রাষ্ট্রনায়করা বাংলাদেশকে এক্সাম্পল হিসাবে তুলে ধরতেন না। এটা তো নিশ্চয়ই আমরা শেষ করবো আলোচনাটা। মোশতাক ভাই, আপনি যদি একটু আমাদের এই দুজনের এই আলোচনাটা একটু অবসান ঘটিয়ে দেন। আপনি জনবলের অবস্থাটা বলেন মোশতাক ভাই। আপনি জি, আসলে জনবল তো আমাদের কম আছে, এটা অনস্বীকার্য। এবং হারুন ভাই যে এলাকার সংসদ সদস্য, এটা একটু রাজধানী থেকে বেশ দূরে, এটা হয়তো সেখানে ডাক্তার আর জনাব নজরুল ইসলাম বাবু যে এলাকার সংসদ সদস্য, ঢাকার খুব কাছে। আপনি জেলাওয়ারি হসপিটালগুলো বলেন মোশতাক ভাই, আপনি নওগাঁর কথা বলেন, জয়পুরহাটের কথা বলেন, বগুড়ার কথা বলেন। ডাক্তার সাইমা ইসলামী বাবুনি সেখানে দায়িত্ব পালন করছেন, প্রতিদিন ডিউটি করছেন, প্রতিদিনের আপডেট আমার নলেজে আছে। এবং সে মেডিকেল কলেজগুলো যদি আমরা অটোনোমাস করতে পারি, তাহলে কিন্তু আমরা আরো ভালো ভালো ডাক্তারদেরকে যারা সরাসরি রিক্রুট করতে পারবো। সেন্ট্রালি কন্ট্রোল হওয়ার কারণে সবাই চেষ্টা করে তাদের শহরের আশেপাশে থাকতে। কাজে মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে যদি আমরা
শিক্ষা বিভাগের মতোই যদি আমরা স্বায়ত্তশাসিত করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ে যে আঞ্চলিক যে রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে তাদের অধীনে এই জেলা হাসপাতালগুলো মেডিকেল কলেজগুলো করতে পারি, কিছুটা উন্নতি হবে। তবে আমি সবচেয়ে বলবো যে ওরিয়েন্টেশন দরকার। চিকিৎসা মানে স্বাস্থ্য বিভাগ বলতে যদি রোগীর চিকিৎসা বোঝায়, তাহলে কিন্তু একজন ডাক্তার সাহেব MBBS পাশ করার পরে যেসব কঠিন কঠিন বই পড়ে, সে গ্রামে গিয়ে দেখে যে কৃমির ওষুধ দিতে হবে, তখন সে আর এটা কৃমির ওষুধ দেওয়াটা যে কত বড় কাজ, পাবলিক হেলথ জনস্বাস্থ্য রোগ প্রতিরোধ করার জন্য, মহামারী প্রতিরোধ করবার জন্য, মানুষের স্বাস্থ্য উন্নয়নের জন্য এই শিক্ষাটা কিন্তু মেডিকেল কলেজে খুবই কম দেওয়া হয়। ওরিয়েন্টেশন হচ্ছে জটিল জটিল অপারেশন শেখানো হয়, গ্রামাঞ্চলের জন্য প্রযোজ্য নয়। কাজে এই ওরিয়েন্টেশনটাও দরকার হবে এবং কাঠামোটাও আমাদেরকে নতুন করে ঢেলে সাজাতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে বাবু ভাই এবং হারুন ভাই দুজনের কারো চ্যালেঞ্জ গ্রহণ করলাম না। আমরা চাই যে আমরা সংযুক্তি ডাক্তার তো অভাব নেই, কারণ ঢাকার পাশে, এটাও ঠিক বলেছেন মোস্তাক ভাই, আমি কোনোটাই অস্বীকার করবো না। তবে হারুন ভাইয়ের এখানে অনেক ডাক্তার আছে। জি, হারুন ভাই নিশ্চয়ই ডাক্তার না থাকলে বাবু ভাইয়ের কাছে বলবেন। বাবু ভাই স্বাস্থ্যমন্ত্রী আমার মোস্তাক ভাই যে কথাটা বলেছে, আমি বলি স্বাস্থ্য বিভাগ নিয়ে আসলে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত। দীর্ঘদিনের যে প্রক্রিয়া চলে আসছে, এটা চাইতে উনি যে কথাগুলো বলে, এখন অনেক মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানকার অটোনোমাস বডি করে দিয়ে সেখান থেকে ডাক্তার নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলে এই সমস্যার সমাধানে, যেটা আজকে নতুন সমস্যা না, এই সমস্যা দীর্ঘদিন চলে আসছে, কিন্তু এখন খুব প্রকট। মোস্তাক ভাই যেহেতু উনি দায়িত্বে আছেন, উনি জায়গা থেকে বলেছেন যে জনবলের সংকট শুধু ডাক্তার না, হসপিটালে টেকনোলজিস্ট আছে, নার্সের সংকটটা কম আছে, টেকনোলজিস্ট আছে, অন্যান্য যে সমস্ত মেশিনারি অপারেট করে তাদেরও স্বল্পতা আছে। সুতরাং শুধু ডাক্তার থাকলে তো হবে না, একটা হাসপাতালের জন্য যে পূর্ণাঙ্গ যে সেটআপ দরকার, সেই সেটআপ যদি না থাকে তো হাসপাতালও চলে। এইটা ঠিক বলেছেন, পূর্ণাঙ্গ সেটআপ পেতে হলে আমাদের তো সবাই মিলে কাজ করতে হবে, সেটা আমরা করবো। আমরা একটুখানি রাজনৈতিক প্রসঙ্গে আসতে চাই, ঘুরে ফিরে আবারও আমরা যদি একটু আসি যে যেহেতু জনাব হারুনুর রশিদ আজকে আপনি সংসদে ছিলেন এবং সেই সংসদে আপনি আলোচনার মধ্যে বলেছেন, জাতীয় সংসদে আপনি বলেছেন যে নরেন্দ্র মোদীর বাংলাদেশের সফর নিয়ে বিএনপি কোনো বিরোধিতা করেনি, তারপরও হেফাজত ইসলামের আন্দোলনের সঙ্গে বিএনপিকে কেন জড়ানো হচ্ছে আপনি এটা অভিযোগ করেছেন। তবে আপনি এটার আমাদের আরেকজন সংসদ সদস্য আওয়ামী লীগের জনাব শেখ সেলিমের বক্তব্যের প্রেক্ষিতেই তিনি আপনি আবার মন্তব্য করেছেন। এখন যে বিষয়টি হচ্ছে যে শেখ সেলিম যেটি বলেছিল যে বিএনপি, জামাত, হেফাজত ইসলামের ষড়যন্ত্র লিপ্ত এবং এই মোদির এই ঘটনাকে তারা একই দৃষ্টিতে একইভাবে দেখছেন, কিন্তু আপনি আজকে সংসদে বলেছেন যে না, এটাকে কেন একসাথে দেখা হচ্ছে, আপনি কীভাবে দেখছেন? জি, আসলে আমরা একটা কঠিন সময় রাজনীতিতে আমরা অতিক্রম করছি। আমরা গত 26শে মার্চ আমাদের সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি আমরা পালন করলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে আমার জানা মতে, আমার জ্ঞানে বিগত 50 বছরের মধ্যে এইরকম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা স্বাধীনতা দিবস, জাতীয় দিবস অতীতে একটিও আমার নজরে নাই। আমাদের গত 26শে মার্চ 17টি প্রাণ হানি ঘটেছে, নিরীহ নিরপরাধ মানুষকে নির্বিচারে গুলি চালানো হয়েছে এবং সর্বশেষ দেশে আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছে এবং জেলা উপজেলা সর্বত্রই আমাদের যে উচ্ছ্বাস, আমাদের যে আনন্দ, আমাদের যে স্বতঃস্ফূর্ততা করার কথা ছিল, আমরা সেগুলো করতে পারিনি। এটি আমাদের জন্য বলবো যে একটা বিরাট বড় দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটি সরকারের একটা বিরাট ব্যর্থতা এবং দায় সরকারকেই নিতে হবে। এখন এখানে আজকে পার্লামেন্টে যে বিষয়টি আলোচনা হয়েছে, আমার কথা হচ্ছে যে আজকে আমরা কি অবস্থান করছি। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য একজন কথা উত্থাপন করেছিলেন, তার প্রসঙ্গে আমি পরবর্তীতে বললাম যে আজকে আসলে আমাদের মত প্রকাশের স্বাধীনতার জায়গাটা কোথায়। আজকে আপনি মত প্রকাশের জায়গার স্বাধীনতা আপনি সম্পূর্ণভাবে সংকুচিত করে ফেলবেন, ভোটের অধিকার আপনি সংকুচিত করে ফেলবেন, আপনি প্রতিবাদের অধিকার আপনি সংকুচিত করে দিবেন, তাহলে পরে এইখানে মানুষ যাবে কোথায়? মানুষ যদি প্রতিবাদ করতে না পারে, মানুষ যদি তাদের মুক্ত মতামত প্রকাশ করতে না পারে, মানুষ যদি সভা সমাবেশের অধিকার থেকে বঞ্চিত হয়, মানুষ যদি ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে কিন্তু স্বাভাবিক কারণেই এটা একেবারে রাজনীতির রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় বলছে যে এখানে আপনার সন্ত্রাসবাদ উত্থান ঘটবে, উগ্রবাদ উত্থান ঘটবে, এখানে ভিন্ন মতবাদের উত্থান ঘটবে এবং সেইখানে আপনি কোনোভাবেই রাষ্ট্রযন্ত্রকে অস্ত্র যন্ত্রপাতি দিয়ে ব্যবহার করে কিন্তু এই অবস্থা থেকে দেশ এবং জাতিকে আপনি সুস্থ জায়গায় আনতে পারবেন না। আমি তারপরও আরেকটি বিষয় আজকে অত্যন্ত দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক ঘটনা যে আজকে নারায়ণগঞ্জে এমপি সাহেব যেহেতু আমাদের সঙ্গে আছে, নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, আর দেশের একজন শীর্ষ আলেম জনাব মামুনুল হক সাহেব সেইখানে রিসোর্টে ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। এটাকে
উৎসুক জনতা, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাগুলো তার সাথে যে বেয়াদবিটা করেছে, তার সাথে যে দুর্ব্যবহারটা করেছে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এটি উস্কানিমূলক আমি বলবো। যার ফলশ্রুতিতে আমি জানি না দেশকে কোথায় নিয়ে যাচ্ছে সরকার, যার ফলশ্রুতিতে দেশে কিন্তু একটা উত্তেজনা বাড়বে। এবং এর ফলশ্রুতিতে হয়েছে কি, সেখানে যখন এই সংবাদটি ছড়িয়ে পড়েছে তখন ওখানকার হেফাজতে ইসলামের লোকজন এবং সাধারণ মানুষ লাঠিসোঁটা নিয়ে এসে ওই রিসোর্ট ভাঙচুর করেছে, তাকে উদ্ধার করে নিয়ে গেছে। আমার কথা হচ্ছে যে এই দায়িত্ব ছাত্রলীগ যুবলীগকে কে দিল, রাষ্ট্রের কে কোন হোটেলে থাকছে, এই আলোচনাটা আমরা আসবো। জি, এটা আপনার সাথে আবার আসবো, বাবু ভাই যেহেতু আছেন এবং সোনারগাঁ আপনার এলাকায়, আমরা সেই আলোচনাটায় আসবো। তবে একটা বিষয় প্রথম আলোচনার প্রথম পর্ব বলেছেন যে এরকম স্বাধীনতার উৎসব তিনি দেখেননি এবং সুবর্ণ জয়ন্তী থেকে এক পেশে সুবর্ণ জয়ন্তী হিসেবে তার অভিযোগ ছিল। ওই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? মামুনুল হক প্রসঙ্গে আমরা আসছি পরে। দেখেন, এরকম একটা উৎসব হবে এটা কেউ কল্পনাও করেননি। আমরা তো এই সুবর্ণ জয়ন্তীটাকে সেইভাবেই পালন করার মন মানসিকতা রেখেছিলাম। বাংলাদেশের প্রতিটি নাগরিক এই দিনটিকে ভিন্নভাবে দেখেন, কিন্তু যারা এই ঘটনাটা ঘটালেন তারা কারা, তারা কেন ঘটালেন, তাদের ইতিহাসটা কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তারা কি করতে চায়, তারা দেশটাকে কিভাবে দেখেন। রাজনীতি আর এই ঘটনা, প্রবাহ ঘটনা, এটা কি এক? এটা কি তার বলতে কি আপনি হেফাজতের কথা বলছেন? আমি হেফাজতের কথা বলছি। মুক্ত মত প্রকাশ করার এটা কি কোনো সিস্টেম হতে পারে? যারা মাদ্রাসার এই কোমলমতি ছেলে মেয়েদেরকে রাস্তায় নামিয়ে হরতাল করতে চায়, গাড়ি পোড়ায়, তারা কোন দিকে নিয়ে যাচ্ছে ইসলামকে, কোন দিকে নিয়ে যাচ্ছে ধর্মকে, কোন দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে? আর যারা এখানে রাজনীতি করছেন দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা, হারুন বেদের নিশ্চয়ই রয়েছে, ওই বিএনপি রয়েছে, তো সেই বিএনপি কিভাবে ওদেরকে আবার সমর্থন করে? বিএনপি সমর্থন করেছিল অফকোর্স। আপনি তো এখনও হারুন বেদের কথা বুঝতে বাকি থাকার কথা না যে ওনারা চান অরাজকতা। উনি বলছেন যে এখানে তাহলে জঙ্গিত্ব বেড়ে যাবে, এখানে রাজনীতি করার সুযোগ নেই। যদি এগুলি না থাকে তাহলে আপনি দেখেন যে আপনারা যারা মন খুলে কথা বলছেন, যারা সরকারকে দোষারোপ করছেন, সরকারের সমালোচনা করছেন, আলোচনা করছেন, সরকার তো সব মেনে নিচ্ছে। আজকে বাংলাদেশের প্রতিটি চ্যানেলে প্রতিদিন রাতে সরকারকে সোডা পাউডার সব কিছু দিয়ে এই হারুন ভাইরা ধোলাই করছে। সরকার কি ওনাকে কিছু বলছেন? বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কি সরকার কোনো ভূমিকা রাখছেন? এটা গণতন্ত্রের বহিঃপ্রকাশ, এটা হতেই পারে, সরকার মেনে নিয়েছেন। তথ্য উপাত্ত ছাড়াই বাক স্বাধীনতা আছে বলছেন আপনি? শতভাগ রয়েছে। আপনি দেখেন আজকে হেফাজতের কথা যদি আমি বলি, হেফাজত যে ঘটনাটি ঘটান সেটা কি কারণে? কারণটা কি? মোদি একটি দেশের প্রধানমন্ত্রী, সুবর্ণ জয়ন্তীতে মুজিব বসে রাষ্ট্রনায়করা এদেশে আসছেন, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করব। সারা পৃথিবীর এই দুর্বিষহ যন্ত্রণার মাঝে, করোনার মাঝেও যারা বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সম্মান দেওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষকে সম্মান দেওয়ার জন্য এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বুকে ধারণ করে আমাদের ভূখণ্ডে পাড়া দিয়েছেন, পা রেখেছেন, তাদেরকে অপমানিত করতে হবে শুধু মিথ্যাচার করে। কিন্তু কেন? মানে মিথ্যাচারটা কি? মিথ্যাচারটা শতভাগ। মোদি খুনি, মোদি এই সেই। মোদি কি খুন করতে এসেছেন? আর এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যর ধারাবাহিকতায় এই হেফাজতের ভূমিকাটা কি? আর ভারত সরকার আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে কতটুকু সার্বিক সহযোগিতা করেছেন সেটা ভুলে গেলেই বা কেমন হেফাজত, কেমন ইসলাম, ইমান, আমল, আখলাক, আকীদা। এই হেফাজতকে কারা বেশি আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে? আশ্রয় এই শব্দটা আপনারা সঞ্চালকরা সবসময় বলেন। আমি পাঠ্যপুস্তক থেকে যথাযথ যদি কোনো বক্তব্য থাকে সেটা সরকার বিবেচনা করতেই পারে, সেটা প্রশ্রয় নেই, আশ্রয় নেই। যদি আপনি ন্যায়সঙ্গত দাবি করেন, সেটা যুক্তিযুক্ত হয়, তাহলে সেখানে কোনো পরিবর্তন আনা এটা কাউকে সমর্থন করা না, এটাকে আপনাকে মেনে নিতে হবে। DACCA ডাকা, DHAKA ডাকা পরিবর্তন হয়েছে, এটা মানুষ মেনে নিয়েছে, মানুষ গ্রহণ করেছে। আমরা মুসলমান, আমরা বইয়ের পরিবর্তনটা মানুষ মেনে নিয়েছে। বইয়ের কিসের পরিবর্তন? বই কোথাও তো পরিবর্তন, বইয়ের যে লেখার কিছু লেখা চলে গেল, কিছু লেখা ঢুকলো, কিছু লেখা আসতেই পারে, সময়ের
আবর্তনে পরিবর্তন তো হতেই পারে চাহিদা মোতাবেক। এই বাংলাদেশে যারা আজকে এই মাদ্রাসা শিক্ষায় এই শিক্ষা নিচ্ছেন তারা সবাই যে হেফাজত তা কিন্তু না। আর যারা হেফাজত তারা বিভিন্ন দলের সাথে কিন্তু সম্পৃক্ত। যারা আওয়ামী বিরোধী তারা যারা লিড করছেন তাদের কর্মকাণ্ড কিন্তু আওয়ামী পক্ষেও আছে, কেউ দুই পক্ষই আছে। আমি মনে করি না যে আওয়ামী পক্ষে নাই, থাকতেও পারে, কিন্তু যারা বিপক্ষ থাকেন তারাই বিভিন্ন সময় উস্কিয়ে দেন এবং দেশটাকে এই ধ্বংসের লীলাভূমিতে পরিণত করার অপচেষ্টা চালান, যেটা কোনোদিনই সম্ভব হবে না। এটা গোলাপানিতে মাছ শিকার করার যে রাজনীতি, আমরা মামুনুল হক সম্পর্কে আসবো, যেহেতু আমরা এই আলোচনাটা শেষ করতে চাই, যেটি নরেন্দ্র মোদী যে আগমন সম্পর্কে। এবং একটা কথা হারুন ভাই যেটি বললো, মোদী সাহেব তো রাষ্ট্রের একজন সরকার প্রধান হিসেবে এখানে এসেছেন, এবং সেক্ষেত্রে হেফাজতের কারণ কর্মকাণ্ডটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে? আপনি বলছেন যে 11 জনের মৃত্যু ঘটেছে এবং এটাকে আপনি নিশ্চয়ই, সেই রাষ্ট্রেও তো 20 কোটির বেশি মুসলমান আছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে এই যে মুক্ত মত প্রকাশ তো আপনারা করতে পারছেন, কিন্তু সেই জায়গার মধ্যে বারবার ঘুরে ফিরে একই কথা বলছেন। এবং যেটা বাবা ভাই অভিযোগ করলেন যে এই সব ঘটনাগুলির সাথে কোনো না কোনোভাবে বিএনপির একটা যোগসূত্রতা রয়েছে। জি, ধন্যবাদ। আসলে এখানে বাংলাদেশে কিন্তু স্বাধীনতার পর ভারতের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছে, কিন্তু মোদির সফরের মধ্যে যে পার্থক্য দেখেন, মোদির এই সফরকে কেন্দ্র করে সবচাইতে মুক্তিযুদ্ধের সময় ভারতের যে কংগ্রেস আমাদেরকে সহায়তা করেছিল, সোনিয়া গান্ধী কিন্তু সে ব্যাপারে খুব কড়া স্টেটমেন্ট দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী ভারতের রাজ্য যেটা পশ্চিমবঙ্গ, সেখানকার মুখ্যমন্ত্রী সেখানে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং মোদি রাষ্ট্রীয় সফরে এসছে আপনার স্বাধীনতা দিবসের 101তম জন্মদিন পালন করতে আমাদের শেখ মুজিবুর রহমানের, আর সেখানে এসে উনি বিভিন্ন মন্দির সফর করে বেরিয়েছেন। এটি কিন্তু আমি অতীতে বাংলাদেশে আরও বিভিন্ন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা এসেছেন। এইখানে আমাদের দেশের আলেম সমাজের প্রতিক্রিয়াটা কেন? যে মোদি নিঃসন্দেহে একজন ভারতের সাম্প্রদায়িক নেতা, কোনো সন্দেহ নাই। তার দ্বারা ভারতে মুসলমানরা নিপীড়িত হচ্ছে, সেখানে নিগৃহীত হচ্ছে, তার দ্বারা বাবরি মসজিদ ভাঙচুর হয়েছে, বহু মুসলিম বিদ্বেষী, ধর্মবিদ্বেষী বহু কর্মকাণ্ড সেখানে ঘটেছে, যে কারণেই এখানে আলেম সমাজ তার নিন্দা করেছে, প্রতিবাদ জানিয়েছে। আমার কথা হচ্ছে যে সরকার তো তার সাথে আলোচনা করতে পারত। এই ভয়ানক অবস্থার সরকারের কি গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল না? সেই তো রিপোর্টের আলোকে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারত। সেই জায়গায় সরকার যায়নি, সরকার একটা উস্কানি দিয়েছে। আমি খুব স্পষ্টভাবে বলছি, 26 তারিখ ছিল শুক্রবার, বায়তুল মোকাররমে আমি পাকিস্তান আমল থেকেই দেখে আসছি, বাংলাদেশ আমলও দেখেছি। তার কারণ আলেম ওলামারা যেভাবে আপনার মুসলিম বিদ্বেষী কথাবার্তাগুলো বলতে পারে, বিএনপি আওয়ামী লীগের জায়গায় তুলতে গেলে মানানসই নয়। আপনার ফ্রান্সে যখন আল্লাহ রসুলকে কটাক্ষ করে আপনার বিভিন্ন কার্টুন প্রকাশ করা হলো, বা বাবরি মসজিদ যখন ভাঙচুর করা হলো, কিংবা আপনার কোরআনের আয়াত পরিবর্তনের জন্য যখন ভারতে আপনার মামলা করা হলো, এই ধরনের যে, বা প্যালেস্টাইনে যখন আপনার মুসলমানদেরকে ইসরায়েলে হত্যা করছে, আমরা বরাবরই দেখেছি কিন্তু বায়তুল মোকাররম থেকেই মুসল্লিরা আপনার সেখান থেকে একটা প্রতিবাদ বিক্ষোভ করেছে। আমার কথা হচ্ছে যে মোদি বিরোধী বিক্ষোভটা সরকার কেন অনুমোদন দিল না? হয় তাদেরকে আগে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের সাথে আলোচনা করে বন্ধ করাতো, অথবা রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে এই অনুমোদন তাহলে তাদের সাথে আলোচনা করতে হতো যে এখানে তোমরা সেই দিন কোনো ধরনের বিক্ষোভ বা প্রতিবাদ করো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 26 তারিখে তারা জুমার নামাজ পড়বে এবং সেখান থেকে তারা একটা আন্দোলন তৈরি করে দিবে। সেটাও আন্দোলন না, তারা সেখানে তাদের ওখানে কোনো প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচিও ছিল না। আমি ভিডিও ফুটেজ থেকে যেটা দেখেছি যে সরকারের সহায়তাকারী হিসাবে ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা সেখানে আগে থেকে উস্কানি দেওয়ার জন্য সেখানে প্রস্তুত ছিল, এবং অত্যন্ত স্পষ্টভাবে দেখা গেছে যে সেইখানে সরকারের 1000 রাউন্ডের অধিক গুলিবর্ষণ হয়েছে, টিয়ার সেল নিক্ষেপ হয়েছে, সাউন্ড গ্রেনেড ছাড়া হয়েছে, এবং সেখানে মসজিদকে টিয়ার গ্যাস দিয়ে ভরে দেওয়া হয়েছে। এটি মনে হচ্ছিল যে আমাদের মসজিদুল আকসায় যখন ইসরায়েলা মুসলমানদের উপর গুলিবর্ষণ করে হত্যাকাণ্ড চালায়, ঠিক অনুরূপ দৃশ্য মনে হচ্ছিল। এটা ধর্মপ্রাণ মুসলমানদের উপর সাংঘাতিকভাবে একটা আঘাত এসছে, যারই ফলশ্রুতিতে কিন্তু আপনার হাটাজারিতে ঘটনা ঘটেছে, তারই ঘটনা হিসাবে আপনার ব্রাহ্মণবাড়িয়া ঘটনা ঘটেছে এবং সারা দেশে ছড়িয়ে গেছে।
সুতরাং সরকার এটা নিয়ন্ত্রণ করতে আমি বলবো সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপনি যদি প্রতিবাদ করার স্পেস না দেন, মতামত প্রকাশ করার যদি স্পেস না দেন, তাহলে তো স্বাভাবিক কারণেই এই ধরনের মসজিদটাকে এই কিছু ধর্ম নিয়ে রাজনীতি করেন, তারা এটাকে বাইতুল মোকাররমকে এটা ধর্মের রাজনীতি করে না। সেখান থেকে কেন সূত্রপাত এটা করতে হবে? ধর্ম নিয়ে তাহলে রাজনীতি তাহলে করে তারা আপনি তারা যে লক্ষ্য তারা করবেন। যদি এই আন্দোলন আমি বলি আপনাকে, দেখেন তারা পল্টন থেকে কেন না, করে না? এখানে তারা হচ্ছে কি, ঘুরে ফিরে সে এটা- বাইতুল এটা- মোকাররমে এটা একটা হচ্ছে কি, নামাজ শেষেই তারা শুরু করে। এটা এটি আজকে কেন নতুন করতে হয়? ট্র্যাডিশন না, এটা পাকিস্তান আমল থেকেই দেখবেন যে আসরের নামাজের পর অথবা জুম্মার দিন জুম্মার নামাজের পর মুসল্লিরা যেহেতু নামাজে ওখানে সমবেত হয় এবং সাধারণত যে কর্মসূচিগুলো আসে সেগুলো কিন্তু ইসলামের উপর যখন আঘাত আসে সেই আঘাতগুলো কিন্তু মুসল্লিরাই বা এই দেশের শীর্ষ আলেমরাই নেতৃত্ব দেয়, সেখানে বিএনপি আওয়ামী লীগ যায় না। একটি উদাহরণ দিতে পারবেন না যে বাইতুল মোকাররম থেকে আপনার বিএনপি বা আওয়ামী লীগ বা এই ধরনের রাজনৈতিক দলগুলো আপনাদের নীরব সমর্থনের কথা না, নীরব সমর্থন না। আমরা যেটা এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হওয়ার পর আমরা দলীয়ভাবে এটার জন্য প্রতিবাদ করেছি যে না, এইভাবে মানুষ, নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে, আমরা হত্যাকাণ্ড নিশ্চয়ই প্রতিবাদ আমি চাই, আমি কিন্তু যারা জ্বালাও পোড়াও করেছে না আমরা তারা সেটারও প্রতিবাদ করেছি। তার কারণ একটা ঘটনা, যখন আপনার এখানে সরকার এইভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করলো, স্বাভাবিক কারণে আমরা তার জন্য প্রতিবাদ করতে চাইলাম। আমাদের ওপরও পুলিশ গুলি চালিয়েছে, নওগাঁতে, কিশোরগঞ্জে, বিভিন্ন জায়গায় একটা শান্তিপূর্ণ মিছিলের উপর সামান্য 50, 100, 200 জন প্রতিবাদ করছে, সেই প্রতিবাদ মিছিলের উপর পুলিশ গুলি চালিয়েছে। অর্থাৎ এখানে আজকে আওয়ামী লীগ যে আজকে জোরজার মুল্লুকতার যেভাবে দেশ চালাচ্ছে, তারা এইভাবেই দেশ চালাতে চায় যতক্ষণ তারা ক্ষমতায় আছে। এখানে গণতন্ত্রের কোনো ধারক কাছেও নাই। শোভনীয় ছিল কিনা সেই জায়গাটা কিন্তু বড় না, প্রশ্ন। এটা মোটেও শোভনীয় নয়। দেখেন আমরা ব্রাহ্মণবাড়িয়া দেখেছি আমাদের একজন পণ্ডিত ব্যক্তির তার সেই জায়গাটি ভেঙে দেওয়া হয়েছে, এগুলো নিন্দনীয়। তবে আমি বিভিন্ন শিশুদেরকে সেখানে ব্যবহার করার অভিযোগ রয়েছে। তো এই সকল আমি ইতিমধ্যেই এই ঘটনাগুলোর, ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাগুলো কিন্তু আপনার যে প্রতিবেদন গণমাধ্যমে এসছে, সেখানে আওয়ামী লীগের মধ্যে আভ্যন্তরীণ কন্দল রয়েছে। সেখানে যে পৌরসভার মেয়র প্রার্থী ছিল তাকে আওয়ামী লীগের ওখানকার যে বর্তমান সভাপতি মুক্তাদি চৌধুরী এমপি এবং সেক্রেটারি তাকে অভিযোগ করেছে যে সে তার দল লোকজন এটা করেছে। আবার বলছে এখানে বিএনপি জামাত এটা করেছে। এখানে 17 জন লোক মারা গেছে, একজন লোকও বিএনপির লোক মারা যায়নি। এখানে শতাধিক লোক আহত হয়েছে, তারা একজন লোক, আমি শেষ করে দিই, একজন লোকও কিন্তু বিএনপির বা জামাতের লোক নয় যারা আহত হয়েছে। এখন এখানে বিষয়টা হচ্ছে সরকার এইখানে হেফাজতকে এই সমস্ত বিএনপি সামনের দিকে হেফাজত আমরা এই সমস্ত অন্যায় ব্যবহার করেছে কিনা এই সমস্ত কর্মকাণ্ডকে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছি যে না, সরকার এইভাবে দমন পীড়ন চালানো, এইভাবে অত্যাচার চালানো নিন্দনীয়। এই যে এখানে আওয়ামী লীগের গ্রুপিং নিয়ে আসছেন, হারুন ভাই স্বচ্ছ চোখে দেখেছেন। আর আমি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বললাম, আমি বলি গণমাধ্যমের এই ধরনের কোনো রিপোর্ট প্রকাশ হয় নাই। ভূমি অফিস ভাঙচুরের সাথে গণমাধ্যমের রিপোর্ট আমি বলে দিই, মানব জমিন, প্রথম আলো, যুগান্তর, আপনি মানব জমিন খুঁজে বের করেন। আমি আপনাকে বলি ভূমি অফিস শুধু না, মসজিদের সামনে কিন্তু যারা দোকানপাট করেছে সেগুলিও কিন্তু লুট হয়েছে। ওরা কারা তাই? যদি হেফাজত হয়, যদি ওলামা একরাম হয়, তাহলে তো দোকান লুট হওয়ার কথা না। ওলামা একরামের কাজ তো লুট করে না। ওনারা কি নেতৃত্ব দেন? মসজিদ থেকে কি নেতৃত্ব দেন? আপনি দেখুন যে বাবু, তোমার আলোচনার সুবিধার্থে আমি বলি, তোমার যে অভিযোগটা মাদ্রাসার পক্ষ থেকে এসছে যে মুক্তাদি চৌধুরী সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা মাদ্রাসায় প্রথম আক্রমণ করেছে এবং সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই উস্কানিটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এসছে। আমি এটারই ব্যাখ্যাটা দিচ্ছি। হাটহাজারীতে যে ঘটনা ঘটে, এটা নতুন কিছু না। এই পর্যন্ত তারা 6 থেকে 7 বার থানা লুট করেছে বিভিন্ন সময়, এই বিএনপির সময় করেছে। এদের কাজ কি এই? ওলামা একরামের কাজ কি এই? নিশ্চয়ই না। আবার আমরা লক্ষ্য করি যে হেফাজত থেকে আবার কিছু কিছু লোক কিন্তু দ্রুত পদত্যাগ করছে, যে এরকম হেফাজতের সাথে আমরা নাই, আমাদের নাম থাকতে পারে না। নারায়ণগঞ্জের আউয়াল সাহেব করেছেন। তো কেন? তারা যখন দেখেছেন যে গাড়ি পোড়াও, জ্বালাও পোড়াও, মানুষ মারো, খুন করো, নিজেদের আধিপত্য বিস্তার করো, ওনারা কিছু হলেই, কিছু মানুষ, কিছু হুজুর, কিছু মাওলানা একসাথে হয়েই মনে করেন দেশটা বুঝি তাদের হয়ে গেল। কিন্তু সকালবেলা এটা ভাবেন, বিকালবেলা যখন কেউ থাকেন না, একা হয়ে যান, তখন আবার আলেম হয়ে যান। এই যে আলেম যখন জালেম হয় তখন এই সমস্যাগুলি দাঁড়ায়। আলেমরা কখনো জালেম হতে পারে না, কিন্তু যখন হয়ে যায় না
তখন এই জ্বালাও পোড়াও এগুলি হয়, এবং জালেম ঠেকানোর জন্য এই গোলাবারুদ পুলিশের খরচ করতে হয়। আলেম যখন জালেম হয়, জালেমকে ঠেকানোর জন্য। উলেমা একরামদের উপর পুলিশ গুলি করে না, পুলিশ এদেশেরই নাগরিক, এরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বোন, দোষারোপ করে লাভ নেই। রাষ্ট্রযন্ত্র পরিচালনায় সরকার যখন যারা থাকবে তাদের বক্তব্য, তাদের কথা, সরকারের কথা শোনা, এটা অপরাধ কিছু না। কিন্তু আপনি দেখবেন যে আপনি যে এমপির কথা বলেছেন, যিনি এমপি ওই আসনে আবেদুল মুক্তাদির, তিনি নিজেও কিন্তু টাইটেল অনেক বড় মাওলানা। উনি ডবল টাইটেল করা মানুষ। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। উনি ওই ঢাকা কলেজ থেকে একসময় ছাত্র রাজনীতি শুরু করেছেন, জিএস ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন, ডাকসুতে তিনি নির্বাচন করেছেন। উনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে উনি বিদায় নিয়েছেন। বিএনপি রোশানলে পড়ে উনি জেল, জুলুম, অত্যাচার সব সহ্য করে হাইকোর্ট থেকে তার চাকরি ফেরত পেয়ে তিনি তারপর চাকরি ছেড়ে দিয়ে কিন্তু রাজনীতিতে এসেছেন। সুতরাং এত অভিজ্ঞ একটা মানুষকে ওই মাদ্রাসায় আঘাত করতে হবে, সেই শিক্ষা কেউ দেয়নি। মুক্তাদির সাহেব এই আলিয়া টাইটেল মাদ্রাসা থেকে পাশ করা মানুষ, তারপর তিনি বিশ্ববিদ্যালয়ে এসেছেন। উনি সম্ভ্রান্ত একটা পরিবার। আওয়ামী লীগের দ্বন্দ্বের কথা, যেটি আওয়ামী লীগের কোনো দ্বন্দ্ব সেখানে নেই। আচ্ছা, কোনো দ্বন্দ্ব ব্রাহ্মণবাড়িয়াতে নেই, খুব সুন্দরভাবে আওয়ামী লীগ সেখানে চলছে। মুক্তাদির সাহেবের উপর আমাদের সকলেরই আস্থা, রাজনীতির যেমন আস্থা, বিজ্ঞ অভিজ্ঞ এবং পার্লামেন্টারিয়ান হিসেবে তার এতদিনের কর্মকাণ্ড সম্পর্কে নিশ্চয়ই সবাই জানে। তো সেই বিষয়টা বলে লাভ নেই। আমি বলবো যে ব্রাহ্মণবাড়িয়া তো আজকে নতুন এই ঘটনা ঘটেছে তা নয়। ব্রাহ্মণবাড়িয়ায় কতবার আগুন লেগেছে, কতবার মন্দির ভাঙা হয়েছে, কতবার কত ঘটনা ঘটেছে। এটা তো রবিউল মুক্তাদিরের কথা না, এটা তো আমার কথা, আপনার কথা, জনগণের কথা। কতবার আগুন লাগিয়েছে ওরা কারা? যেখানে কিছু আলেম নেতৃত্ব দিচ্ছে এবং আলেমরা রাজনীতি করছে, রাজনীতির জায়গায় এসে ওই দেশ শাসনের চিন্তা ভাবনা করছেন, তারাই বিভিন্ন সময়ে জালেমের মতো ভূমিকা পালন করে। এই সব জায়গা থেকে আলেমদেরকে সরে আসতে হবে, প্রকৃত আলেমের ভূমিকা রাখতে হবে, হাদিস কোরআনের আলোকে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। যখন সেখান থেকে বের হয়ে আসেন, সেটাই হলো অপরাধ। আমরা দেখেছি কিন্তু হাদিস কোরআনও কিন্তু রয়েছে, এই আলেমদের সংখ্যাই বেশি দুযোগে যাবেন, কারণ জেনে শুনে ভুল করেন। আমি একটু আগে সময় টেলিভিশনে ছিলাম, সেখানে আমি শুনেছি যে আমাদের নীলুফার মনি, বিএনপির কেন্দ্রীয় নেত্রী, তিনি একটা সুন্দর কথা বলেছেন যে আলেমদের কথা বলেন, এই মাওলানাদের কথা বলেন, ওনারা তো কোরআনকে সামনে রেখে আরও বাজে ভাষায় বলেছেন। ওনার বক্তব্যটা হুবহু এরকম না, আরও কঠিন, যে পা রেখেই বলেন নানা অপকর্ম করেন। কিন্তু আমরা সব আলেমের কথা বলবো না, যারা এটা করেন সেইটা বলবো। যেমন এই ভাই বললেন মামুনুল হকের কথা, আপনি যদি অনুমতি দেন আমি একটু বলতে। আমরা বিরতির পর মামুনুল হকে আসবো, তবে আমি পরিষ্কার বলি যে হেফাজত আর আলামত আমি দেখতে চাই না, আমি দেখতে চাই শান্তি, শৃঙ্খলা। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই মুজিব বর্ষের সুবর্ণ জয়ন্তীতে আমরা এইটা স্বীকার করতে হবে যে মুজিবের জন্য বাংলাদেশ, যে শেখ মুজিব বাংলাদেশের মানুষকে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে কাজ করে গিয়েছেন, যিনি লাল সবুজের পতাকা দেওয়ার জন্য মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, সেই জাতির পিতা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পরিণাম এই। আমরা কোনো রকম তাণ্ডব বিশৃঙ্খলা নিশ্চয়ই আমরা চাই না। আজকে আওয়ামী লীগ বিএনপি দুজনেই এখানে এমপি আছেন, এমপি মহোদয় আছেন, আমরা সেটাই একটা সমঝোতা চাই এবং সেখানে হেফাজত হোক, ধর্মান্ধ হোক, হেফাজতের মধ্যে যারা ভালো আছে নিশ্চয়ই তাদের প্রতি আমাদের সাধুবাদ থাকবে। কেউ যদি বাবা অভিযোগ করেছেন, কেউ যদি আলেমের জায়গায় অন্য কোনো ভূমিকা পালন করেন, তাদেরকেও কিন্তু আমাদের আইনের আওতায় আনবার জন্য সরকার চেষ্টা করবেন, এই প্রত্যাশা রাখছি। বাবা, আপনি হেফাজত নেতা মামুনুল হকের আপনার পাশের, হয়তো আমি বলে ফেলছি আপনার এলাকারই একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে কিছু মানুষ তাকে ঘেরাও করেছিল এবং তাকে নানাভাবে প্রশ্ন করেছিল। আবার অন্যদিকে হেফাজতের নেতা কর্মীদেরকে দেখেছি সেই জায়গায় তারাও গিয়ে সেই রিসোর্টের পাশে অবস্থান করেছে। আসলে বিষয়টা কি, আপনার বিশ্লেষণ আপনি কীভাবে দেখছেন? বিষয়টা হলো যে জনাব মামুনুল হক সাহেব একজন প্রখ্যাত মাওলানা, এটাই আমরা জানি, এটাই ওনার ভূমিকা, ওনার পরিচয় তাই। তো উনি একজন নারীকে নিয়ে সেখানে একটা রিসোর্ট আছে, রয়্যাল রিসোর্ট,
সোনারগাঁয়ে। আপনি তো জানেন সোনারগাঁও ঐতিহাসিক জায়গা, সেখানে সবাই যায়। সেখানে বেশ কিছু রিসোর্ট রয়েছে যেখানে ছেলে মেয়েরা একসাথে যান, সময় কাটান, বন্ধু বান্ধব যান, স্বামী স্ত্রীও যান, বেড়াতে যান, ঘুরতে যান। মামুনুল হক সাহেবের সেখানে নাকি পেয়েছেন ওনারা ওই রিসোর্টে, উনি গিয়েছেন, উনি একজন নারীকে নিয়েছেন যা তিনি বলেছেন তার দ্বিতীয় স্ত্রী, তিনি এটা পরিচয় দিয়েছেন। সেখানে আমার কথা হলো যে মামুনুল হক সাহেব মাওলানা সেখানে যেতেই পারেন। মাওলানা দেখে মানুষের কৌতূহল জেগেছে, উনি এখানে এসেছেন, সাথে নারী আছেন, হয়তো বিভিন্ন কোশ্চেন জেগেছে। জাগ্রত মানুষকে তো ঘুমায় রাখা যায় না। ওই রিসোর্টের যারা ছিলেন তারাই হয়তো দেখেছেন, দেখে তাকে প্রশ্ন করেছেন, কথা বলেছেন। এটা আটক আমি বলবো না, মানুষের কৌতূহল বেড়ে গিয়েছে, মানুষ এটা দেখেছেন। উনি নানান জবাব দিয়েছেন, এটা আমরা ইয়েতে দেখেছি, এই মতামত কি ঘটনাটাকে নিয়ে? আমার কথা হলো হ্যাঁ, তিনি যেতেই পারেন। মাওলানারা যখন ওই শার্ট পরে ঘুরেন না, শুধু জুব্বা পরেন, পাঞ্জাবি পরেন, টুপি মাথায় দেন, তখন আমরা তাদেরকে আলাদা সম্মান করি। যখন পরিবর্তন ঘটান, মাওলানারা শার্ট পরেছে, তখন একটু খারাপ লাগে আর কি। তো উনি নারী নিয়ে গিয়েছেন, যেই হোক রিসোর্টে তিনি নারী নিয়ে গেছেন, এখানে তো কত মানুষই যায় আসে, সেই কারণে অন্যের বেলায় কিন্তু কথা ওঠে না। অন্য কেউ নারী নিয়ে যায় না, আমি অন্যের বেলায় কিন্তু কথা ওঠে না, কিন্তু উনি যেহেতু একজন খ্যাতিমান মানুষ, ফতুয়া টতুয়া দেন, ওনার বেলায় কি আমি বলি ফতুয়া দেন, সেই কারণে হয়তো কারণ এটা চোখে লেগেছে। আমি মনে করি না যে তিনি অন্যায় করেছেন, কিন্তু অন্যায় হয়েছে। যখন দেখেছি টেলিভিশনের মিডিয়াগুলিতে দেখেছি, প্রচার করছে এখন যে উনি তার প্রথম স্ত্রীকে ফোন করে বলেছেন একটা ঘটনা ঘটে গিয়েছে, এটা অমুকের স্ত্রী, এখন মানুষ নানান সমস্যার কারণে আমি এটা বলেছি, আত্মরক্ষার্থে বলেছি, তুমি কিছু মনে করো না, এটা তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি বলো আমি সব জানি, আমার জানা আছে এগুলি সব। তো এই যে এগুলি যদি একজন মাওলানার কাছ থেকে আসে, তখন বিভিন্ন রকম ব্যঙ্গ কৌতূহল মানুষের জাগবেই। আমার অপরাধটা আমি বুঝি, আপনার অপরাধটা আপনি বুঝেন, অপরাধ প্রবণতা আমাদের মধ্যে থাকতেই পারে। একটা বিষয় আপনি নিজে দুইটা কথা বলেছেন, সেই রিসোর্ট বা আপনার এলাকায় অনেকগুলি প্রাকৃতিক সৌন্দর্যের রিসোর্ট আছে, সেখানে কি অন্য কেউ এভাবে যায় কিনা? সেখানে কৌতূহল তৈরি, আপনাকে শুরুতেই বলেছি রিসোর্টগুলো তো তৈরি হয় যাওয়ার জন্য, আনন্দ ভ্রমণে মানুষ। তাহলে মাওলানাদের আনন্দ ভ্রমণ করা কি যুক্তিকতা নাই? আপনি কি মনে করেন মামুনুল হক সাহেব এই কাজটি করেন? আমার কোনো মন্তব্য এখানে নাই। আমি উদাহরণ দিয়েছিলাম, ওই উদাহরণটা বিশ্রী, তারপরে বলি একজন ভদ্রলোক, একজন লোক রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করা, আর মিস্টার কিরণ সঞ্চালক, বাংলাদেশের খ্যাতিমান পুরুষ, সবাই জানেন শুনেন, সে রাস্তায় দাঁড়িয়ে এই কাজটা করা মানানসই কি হয়? হয় না। সেই জন্য আর কি প্রশ্ন হয়, সেই জন্যই কথা হয়, সেই জন্যই নানান কথা নানানমুখী হয়। সুতরাং মানুষকে কেন্দ্র করে মানুষ বুঝে বুঝে কথা হয়। হারুন ভাইকে যেভাবে মানুষ সম্মান করে, অন্যজনকে তো সেভাবে নাও করতে পারে। আমাকে ওনার মতো খ্যাতিমান একজন ব্যক্তিকে সেখানে আসলে এই ধরনের অবস্থায় সাধারণ মানুষরা গ্রহণ করতে পারেন, ওনাকে হয়তো চায় গ্রহণ করতে পারেন। জি জি হারুন ভাই। আমি সর্বপ্রথমেই বলবো যে আমি খুব বিস্মিত এবং হতবাক হয়েছি এবং উদ্বিগ্ন। সোনারগাঁও রিসোর্টে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি অবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি করছি। যদি রাষ্ট্র সত্যিকার অর্থে আইন অনুযায়ী চলতে হয়, তাহলে রাষ্ট্রের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিষয়টি হচ্ছে যে জনাব মামুনুল হক নিঃসন্দেহে একজন আলোচিত ব্যক্তি বর্তমান সময়ে, এবং শীর্ষ আলেমদের মধ্যে সে একজন অন্যতম ব্যক্তি, হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক। সুতরাং উনি সরকারের কিন্তু এখন শুধু সারা দেশবাসীর নজরে আছে, এবং স্বাভাবিক কারণেই উনি ওনার বৈধ স্ত্রীকে নিয়ে উনি বিশ্রামের জন্যই হোক, বেড়ানোর জন্যই হোক, উনি রিসোর্টে গিয়েছে। যদি সোনারগাঁও 5 স্টার হোটেলেও থাকে, বৈধ না থাকলে তো আইন ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে হবে অবশ্যই। আমি বিষয়টা হচ্ছে যে এইখানে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা যে চড়াও হয়েছে, তার সাথে যেভাবে দুর্ব্যবহার করেছে, আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একবার এগুলো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এবং বিষয়টি হচ্ছে যে যেভাবে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ পেয়েছি, এবং সেইখানে যে বিষয়টি এসছে, রাষ্ট্রের তো আইন প্রজ্ঞারী সংস্থা আছে,
ধরে নিলাম যে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা দেখলো যে মাওলানা সাহেব ওখানে নারী নিয়ে গিয়েছে, কথায় কথায় যুবলীগ ছাত্রলীগ কেন আসছে, যে কারণে সংকটটা তো তারাই তৈরি করেছে। না না, কেন কোনো বিষয়ে কিছু ঘটলেই ছাত্রলীগ যুবলীগের প্রশ্ন কেন আসে? বিষয়টা হচ্ছে যে সংকটটা তারাই তৈরি করেছে। আমার কথা হচ্ছে যে সেখানে যখন এই অনেক ঘটনাটা জনতাও থাকতে পারে, অনেক জনতা থাকতে পারে, আরো অন্য কেউ নারী নিয়ে থাকতে পারে, ছাত্রলীগ যুবলীগের ছেলেরাও মেয়েরাও থাকতে পারে। এখন কথা হচ্ছে যে এইখানে মামুনুল হককে কতিপয় লোক দেখলো যে উনি নারী নিয়ে হোটেলে অবস্থান করছে, তো যাদের উৎসুক জনতা তাদের উচিত ছিল কি তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থা, তারাই তো ক্ষমতায় আছে, তাৎক্ষণিকভাবে তাদের উচিত ছিল নিকটস্থ থানায় বা ফাঁড়িতে খবর দেওয়া। খবর দিলে পুলিশ এসে যথাযথ ব্যবস্থা নিতে পারতো। যদি বেআইনি হতো, অবৈধ হতো, তাহলে যা ব্যবস্থা নেওয়া তাই নিত। মাঝখান থেকে হলো কি, মাঝখান থেকে এই ঘটনার ফলশ্রুতিতে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হলো। সেখানে মামুনুল হকের সংবাদ যখন ছড়িয়ে পড়লো, সেটা ওই নারায়ণগঞ্জের সমস্ত আলেম ওলেমা, বিভিন্ন মাদ্রাসার লোকজনরা মিছিল করে এসে ভাঙচুর করে তাকে সেখান থেকে নিয়ে গিয়ে শহরে মিছিল পর্যন্ত করেছে, প্রতিবাদ মিছিল করেছে, এবং অন্যান্য দেশের অন্যান্য জায়গাও এটা প্রতিবাদ মিছিল হয়েছে। আমার কথাটা হচ্ছে যে এখানে নজরুল ইসলাম বাবু সরকার দলীয় এমপি, আমি ডিফাইন করার জন্য বলছি না, বা এখানে আওয়ামী লীগের দোষ বা আমি ত্রুটি খোঁজার জন্য বলছি। আমার কথা হচ্ছে যে দেশে তো একটা সরকার আছে, দেশে একটা রাষ্ট্রযন্ত্র আছে, দেশের আইন প্রয়োগকারী সংস্থা আছে। সেখানে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু থানার কর্মকর্তারা গিয়ে তার স্টেটমেন্ট নিয়েছে, নেওয়ার পরে সেখান থেকে ওই সমস্ত উচ্ছৃঙ্খল যুবকদেরকে সেখান থেকে বের করে দিয়েছে, এবং যার ফলশ্রুতিতে বিষয়টি প্রশ্ন দেখা দিচ্ছে যে এখানে আলেম সমাজের ভাবমূর্তি নষ্ট করা, আলেম সমাজের চরিত্রকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার এটি ভিন্ন উদ্দেশ্য কিনা, হীন চক্রান্ত কিনা, সেটি কিন্তু আজকে ভাবতে হবে। তার কারণে এখন কিন্তু আলেম সমাজরা যে বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে, যেহেতু সরকারের একটা মারাত্মক টার্গেটের মধ্যে তারা আছে, সুতরাং এখানে আপনি লক্ষ্য করেছেন, দেখেন কিছুদিন আগে দেখলাম, আজকেও দেখলাম, কালকেও দেখলাম যে বিভিন্ন মাদ্রাসা থেকে খাসি গরু জবাই করা ছুরিগুলো উদ্ধার করে সেগুলো আবার মিডিয়াতে দেখানো হচ্ছে। আমার এলাকায় এরকম শতাধিক আপনার মাদ্রাসা আছে, চাঁপাইনবাবগঞ্জে, সেখানেও কিন্তু প্রত্যেক মাদ্রাসায় বস্তার মধ্যে করে এই সমস্ত কোরবানির ছুরি যেগুলো থাকে, কোরবানির সময় আসলে তারা বাড়ি বাড়ি গিয়ে পশু জবাই করে দেয়। তো এই কোনো এ পর্যন্ত কেউ বলতে পারবে যে হেফাজতের এই আন্দোলনে বা হেফাজতের এই বিক্ষোভে এই সমস্ত ছুরি কাতি বা এই সমস্ত অস্ত্র, পশু জবাই করা অস্ত্রগুলো নিয়ে তারা রাস্তায় কোথায় বেরিয়েছে? এগুলো আমি মনে করি যে রাষ্ট্রযন্ত্র আজকে যেভাবে আজকে ধর্মীয় মূল্যবোধকে কটাক্ষ করার বা ধর্মীয় মূল্যবোধকে আঘাত করার, রাজনীতি করার কি না, ধর্মের রাজনীতি, হেফাজতে ইসলাম কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলি, আমি খুব স্পষ্টভাবে বলছি, এটা না হলে সরকার পতন আমি হয়ে কিছু যাবে। কিছু ক্ষেত্রে তো বলেন যে বিএনপি হেফাজতে ইসলামকে ব্র্যাকেট বন্দি করা হয়। হেফাজতে ইসলাম এখানে তারা বলছে ইসলামের হেফাজত, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হলে তারা তার নিন্দা করে, প্রতিবাদ জানায়। আমি যদি 2013 সালের কথা বলি, তারা সুস্পষ্টভাবে তখন ব্লগাররা আল্লাহ রসুলকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করছিল, তখন কিন্তু এবং সারা দেশে মদ, জুয়া, বেহায়াপনা, বেলিলাপনা এত বিস্তার ঘটেছিল, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনার মেলা হচ্ছে, উলঙ্গ নৃত্য হচ্ছে, এর বিরুদ্ধে হেফাজতে ইসলাম কিন্তু প্রোটেস্ট করেছিল, প্রতিবাদ করেছিল। এবং যাই হোক, এর পরবর্তীতে আমি বলবো, এর পরবর্তীতে আপনি দেখেন রিসেন্ট যে ঘটনাগুলো এসছে, সেই ঘটনাগুলো তাদের কথাগুলো কি, তারা কিন্তু বলছে না যে আমরা এই মুহূর্তে শেখ হাসিনার পদত্যাগ চাই, আওয়ামী লীগের পদত্যাগ, তারা ভাস্কর্য মূর্তি নিয়ে কথা বললো, একেবারে ইসলামের ব্যাখ্যা দিয়ে বললো যে আজকে শেখ মুজিবের যে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে এটা মূর্তি, সুতরাং এটা ইসলামে না যায়, যেটা বানানোটা গুনাহ, সে বললে তো হবে না। এবং এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমি ইসলামিক ব্যাখ্যা থাকে, আমি তোমার কথা তুমি ভাই বলো, আমার কথা হচ্ছে যে আমি আলেম উলেমা না, আমি কিন্তু ইসলামের উপর আমার ওই দক্ষতা আমি বলবো না। আলেমরা যে ব্যাখ্যাটা দিবে, আপনি সেখানে তাদের সাথে ডিবেটে যান, তাদের সাথে সেই তর্কের মধ্যে আসেন, তারা যে কথাগুলো বলছে, সরকার কিন্তু আলোচনা তাদের সাথে বসেছে, তাদের সাথে বসে তাদেরকে নিয়ে যখন এই সংকট তৈরি হয়েছে এই ভাস্কর্য আর মূর্তি নিয়ে, তাদের সাথে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সরকার সুস্পষ্টভাবে বসেছে। জিয়াউর রহমানের ভাস্কর্য, না, আমরা জিয়াউর রহমানের ভাস্কর্য বানিয়ে আছে, মিউজিয়ামের মধ্যে থাকতে পারে, কিন্তু সারা দেশে কোথাও আমরা ভাস্কর্য বানিয়ে জিয়াউর রহমানের ভাস্কর্য বানিয়ে, না, আমরা জিয়াউর রহমানের ভাস্কর্য আমরা এখনো বহু ভাস্কর্য, এখন ভাস্কর্য আপনি দেখবেন বাংলাদেশে বহু মিউজিয়াম আছে, সেখানে অনেক ভাস্কর্য বিরুদ্ধে থাকতেই পারে, কিন্তু বাংলার জনগণ, আপনি তুরস্কে যান, আপনি মিশরে যান, অসংখ্য ভাস্কর্য পাবেন, ভুল ব্যাখ্যা দিয়ে, ছেলে মিউজিয়ামের মধ্যে হাদিসের মিথ্যাচার দিয়ে, জনগণকে ভুল ব্যাখ্যা দিয়ে, ওই আলেমের কথা বলে আমাদের দেশটাকে আমরা এই রণক্ষেত্র করতে পারি না, এইসব আমরা মেনে নিতে পারি না। আলেম
হ্যাঁ, আলেমকে তো আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আলেমকে তো আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। যারা আলেম তাদের, আলেমের ভূমিকা যাদের, তাদেরকে সম্মান শ্রদ্ধা করব সবাই, এটাই স্বাভাবিক। অ্যাজ এ মুসলিম হিসাবে আমি আপনাকে বলি, আমরা যারা এদেশের নাগরিক মুসলমান, আমরা কিন্তু সবাই মসজিদ, মাদ্রাসা, এই কোরআনে হাফেজ, তাদেরকে আলাদা সম্মান করি। এবং আমরাই কিন্তু পাড়ায় পাড়ায় মহল্লায় নেতাদের নেতৃত্বেই কিন্তু এগুলি প্রতিষ্ঠিত হয়। ব্যবসায়ীরা সাহায্য করে, সহযোগিতা করে। কোনো আলেম কিন্তু মাদ্রাসা মসজিদ বানায় না, ওনারা গিয়ে এই হেফাজত তৈরি করে। আজকে আপনি যেটা বললেন হারুন ভাই, আমি শ্রদ্ধা করি বলবো যে ওনারা বিভিন্ন সময়ে ইসলামের বিরুদ্ধে যখন কথা আসে তখন এই প্রতিবাদ জানায়। কিসের বিরুদ্ধে প্রতিবাদ? এই মুসলমান, এদেশের 99 মুসলমান, আমরা সবাই তো এই নবীর বিরুদ্ধে কথা বললে আমরা প্রতিবাদ করি। তাদের নেতৃত্বে আবার আলাদা প্রতিবাদ করতে হবে, এটা কেমন? জি, এটা কি শিক্ষা? এই প্রতিবাদের ভাষা তো সকল মুসলমানের একই ভাষা। এটাকে তো আমরা সাদর সম্ভাষণ দিয়েছে এই রাষ্ট্র, তা তো না। কেউ তো এই ব্লগারদের বক্তব্য আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, কোনো পার্থক্য নেই। আলেম এবং আমাদের মধ্যে, আমি তো মসজিদের ইমামতি করি না, আমি তো ওয়াজ নসিহত করি না, আমি তো কোরআন হাদিসের উপর ইমাম তো আমাদের সব সমান থাকার কথা। না, সমান অবশ্যই আছে। তাদের কাছ থেকে আমরা যে এলমগুলো, জ্ঞানগুলো অর্জন করি, আল্লাহ রসুলের পরেই তারা হচ্ছে আল্লাহ রসুলের ওয়ারিস। তারাই দুনিয়াতে ইসলামকে প্রচার করবে, তারা দুনিয়াতে ইসলামকে জীবিত রাখবে, ইসলামের সঠিক ব্যাখ্যা তারাই দিবে। এটা হলো তাদের ইখতিয়ার। সুতরাং আমার মনে হয় যে আমরা কোরআন হাদিস সম্পর্কে না জেনে অজ্ঞতার সাথে আলোচনা করাই ভালো। আমাকে আগে জেনে সেই বিষয়ের উপর সঠিকভাবে আলোচনা করলে সেটা যথার্থ হবে। হ্যাঁ, সেটা যথার্থ হবে। আমি মুসলমান, কিন্তু মুসলমানের তো দাবি করতে আমরা অবশ্যই মুসলমান, কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমান হিসাবে যে সমস্ত আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, আমরা সেটাকে কতটুকু পালন করছি সে বিষয়টা আমাকে আমলে আনতে হবে। জি, প্রিয় দর্শক, আমি মানুষকে মিথ্যাচার করে ঢাকায় এনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, এটা কি ইসলামের কাজ? নিশ্চয়ই না। ইসলামের যে দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে যখন আলাদা হয়ে যায় তখনই প্রশ্নবিদ্ধ হয়। ওই প্রশ্নবিদ্ধ হওয়া থেকে আলেমদের বিরত থাকার আমি অনুরোধ জানাই। জি, জনাব নজরুল ইসলাম বাবু ভাই এমপি, আপনাকে ধন্যবাদ জানাই। একই সাথে মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা একটা বাংলাদেশের যে এখন ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা একটা ঐক্যের দরকার, এবং সেখানে আমাদের আলেম ওলামাকে নিয়ে সকলেই কিন্তু আমাদের একটা ধর্মীয় অনুভূতি আমরা অনুভব করি। কিন্তু সেই জায়গার মধ্যে যদি কোনো রকম বিভেদ তৈরি হয়, সেই বিভেদটা যদি ধর্মীয় বিভেদ তৈরি করা হয়, সেই উচ্ছৃঙ্খলতা এবং সেই বিষয়গুলোকে কিন্তু আমাদের পরিহার করা দরকার। এবং একই সাথে আমরা যারা আলেম ওলামা রয়েছে, প্রকৃত আলেম ওলামাদেরকে আমরা শ্রদ্ধা সাথেও আমরা তাদেরকে বাংলাদেশের একজন, এই জাতির একজন ব্যক্তি হিসেবে তাকে আমরা অবশ্যই সম্মান জানাতে চাই। আমরা আলোচনা এখানে শেষ করছি। আবারও আগামীকাল অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে যুক্ত হব মুক্তমত অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য আপনার ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।